আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন এক মহিলার গল্প শোনাবো যিনি অভাবের তাড়নায় ও সন্তানদের আবদার পূরণের জন্য একটি ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন। আমরা সবাই জানি এই যুগে কেউ কাউকে বিনামূল্যে কিছু দেয় না, প্রতিটি জিনিসের বিনিময়ে কিছু না কিছু অবশ্যই আদায় করা হয়। সেই রকম একদিন এক অসহায় মা তার সন্তানের ঈদের জামা কিনতে দোকানে গেলেন। তিনি দোকানদারকে বললেন তিনি কিস্তিতে জামা কাপড় কিনতে চান, কিন্তু সেই দোকানদার জামার পরিবর্তে তার কাছে অন্যায় আবদার করলো। সেই অসহায় মানুষ এই ঘৃণ্য কাজে বাধ্য হলেন। সেই করুণ বাস্তবতার গল্প আজ আমরা জানবো। এই গল্প সেই মহিলার জীবন একসময় ছিল সুন্দর ও সচ্ছল। তার স্বামী ছিলেন পরিবারের প্রধান, সংসারের সুখ ও আনন্দ বাচ্চারা কোনো কিছু চাইলে বাবার সঙ্গে সঙ্গে দিয়ে দিতেন। সেই মাও তখন সুখী ছিলেন, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেন। কিন্তু সময় সবসময় এরকম যায় না। একদিন হঠাৎ তার স্বামী মারা গেলেন। এরপর থেকে জীবনের সুখ শান্তি হারিয়ে গেল। সংসারে হাসি খুশি পরিবেশ যেন কোথায় মিলিয়ে গেল। মৃত্যুর পর প্রথম 1 বছর সে কিছুটা নিশ্চিন্তে কাটিয়েছিল, কারণ স্বামীর সঞ্চিত টাকা দিয়ে সংসার চলছিল। কিন্তু ধীরে ধীরে সে টাকা শেষ হয়ে গেল। শুরু হলো আসল সমস্যা। ওই মহিলা কখনো তার মা বাবার কাছে সাহায্য চাইতেন, কখনো ভাই বোনদের কাছে, আবার কখনো শ্বশুর বাড়ির লোকজনের কাছে। যখন কারো কাছে কিছু পেতেন না, তখন বাধ্য হয়ে মানুষের বাড়িতে কাজ করতে যেতেন। কারো বাড়িতে বাসন মাজতেন, কারো বাড়িতে পরিষ্কার করতেন, আবার কারো কাপড় কেচে দিতেন। এভাবেই কোনোভাবে 2 বেলার খাবারের ব্যবস্থা করতেন। কিন্তু বন্ধুরা, শুধু 2 বেলা খাবার দিয়ে তো জীবন চলে না, তাই না? ঈদ আসলে বা কারো বিয়ে হলে মায়ের মন তার সন্তানের ইচ্ছার কাছে হার মানত, কারণ তার কাছে অত টাকা ছিল না যে তিনি সন্তানদের নতুন জামা কাপড় বা জুতো কিনে দিবেন। কিন্তু শিশুরা তো ছোট, তারা বুঝতে পারতো না মায়ের সংগ্রামের গল্প। তারা বারবার আবদার করত, বলতো, মা পাশের বাড়ির সবার ঈদের জামা হয়ে গেছে, গত ঈদে তুমি অন্য কিছু আনোনি, এবার এনে দাও না প্লিজ। শিশুরা বুঝতে পারতো না তাদের মা প্রতিদিন কতটা পরিশ্রম করেন, কতটা কষ্ট করে সংসার চালান। কিন্তু মা তো মাই হয়, তিনি শুধু চান তার সন্তানরা আনন্দে থাকুক। আর মায়েরা সন্তানদের মুখের হাসির জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। বাচ্চারা বারবার আবদার করছিল, মা এবারের ঈদে আমাদের নতুন জামা আর জুতো চাই, গতবার পাইনি, সবাই আমাদের নিয়ে মজা করছিল, এবার তুমি আমাদের নতুন জামা পরিয়ে কোথাও বেড়াতে নিয়ে যাবে না? শিশুরা তো অবুঝ, তাদের যে আবদার করাটাই স্বাভাবিক। তারা তো জানে না তাদের মা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি পরিমাণে কষ্ট করে উপার্জন করেন। তারা শুধু নিজেদের আনন্দটাই বোঝে, আশেপাশের বাচ্চাদের দেখে তার আনন্দ করতে চায়। কিন্তু মা তো মাই, সে অসহায় মা ঠিক করে ফেললেন এবার তিনি যেভাবেই হোক তার সন্তানদের নতুন জামা কাপড় কিনে দেবেন। মনে মনে ভাবলেন, গত ঈদেও আমি তাদের নতুন জামা দিতে পারিনি, পছন্দের খাবার খাওয়াতে পারিনি, তখন আমার সামর্থ্য ছিল না। কিন্তু এবার যাই হোক না কেন, আমি আমার বাচ্চাদের ঈদের দিনে আনন্দে রাখবো। এরপর তিনি আত্মীয়দের কাছে গেলেন, মা বাবার কাছে চাইলেন, ভাইদের কাছে সাহায্য চাইলেন। কাতর স্বরে বললেন, আমার সন্তানরা নতুন জামার জন্য খুব জেদ করছে, এবার ঈদে তাদের আনন্দ দিতে আমি কিছু টাকা চাই। কিন্তু কেউ তাকে সাহায্য করলো না। মা বাবা বললেন, আমাদের নিজেদের কেনাকাটা করতে হবে। ভাইরা স্পষ্টভাবে বলে দিল, আমরাও এবার কিছু কিনিনি, তোমাকে কিভাবে টাকা দেব? শেষ আশা নিয়ে তিনি শ্বশুর বাড়িতে গেলেন, কিন্তু সেখানেও নতুন কথা শুনতে হলো। শ্বশুর শাশুড়ি বললেন, একা একা জীবন চলে নাকি? তোমার উচিত আবার বিয়ে করা। ভালো একজন পুরুষ হলে সে তোমার এবং তোমার বাচ্চাদের খেয়াল রাখবে। সবার কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে তিনি অসহায় হয়ে পড়লেন। হয়তো তিনি দ্বিতীয় বিয়ে করতে পারতেন যদি শুধু নিজের কথা ভাবতেন। কিন্তু তার মনে হলো, যে ব্যক্তি নিজের সন্তান জন্ম দেয়নি সে আমার সন্তানদের কেন ভালোবাসবে? হয়তো আমাকে সে ভালো রাখবে, কিন্তু আমার সন্তানদের নিজের বাবার মতো ভালোবাসবে না। তিনি সিদ্ধান্ত নিলেন আর বিয়ে করবেন না, সকল কষ্ট নিজে সহ্য করবেন, কিন্তু সন্তানদের সৎ বাবার চোখের কাটা হতে দেবেন না। শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে আসার সময় মাথার উপরে চড়া রোদ ছিল, কিন্তু তার মনের মধ্যে আরো প্রখর এক অগ্নি জ্বলেছিল। এখন আমি কোথায় যাব? কার কাছেই বা সাহায্য চাইবো? কে আমাকে একটু টাকা দেবে? রাস্তায় হাঁটতে হাঁটতে তিনি শুধু চারপাশের দিকে তাকিয়ে মনে মনে এসব কথা ভাবতে লাগলেন। সে ভাবছিল, হয়তো তার সকল রাস্তা বন্ধ হয়ে গেছে, সবার দরজায় তার জন্য বন্ধ। তখন তার মনে একটি প্রশ্ন উদয় হলো, সন্তানের খুশির জন্য কি এখন নিজের ইজ্জত বিসর্জন দেব? কিন্তু পরক্ষণে সে আপন মনে বলে উঠল, না, আমি এটা করতে পারি না। তবে যদি আমার কোনো পথ খুঁজে না পাই। এসব ভাবনায় তার মাথার ভেতর বারবার ঘুরপাক খাচ্ছিল। আর মনে হচ্ছিল দেওয়ালে পিঠ ঠেকে গেছে। বুঝতে পারছিল না এবার সে কি করবে। তার কাছে টাকা ছিল না, অথচ তার বাচ্চারা ঈদের নতুন জামার জন্য জেদ করছিল। সব পথ যেন তার বন্ধ হয়ে গিয়েছিল। তখন সে নতুন কোনো উপায় নিয়ে ভাবতে শুরু করলো। ভাবতে ভাবতেই যেন নদীর মতো তার চিন্তাগুলো একের পর এক বয়ে যেতে লাগলো। সে মনে মনে বলল, সন্তানদের খুশির জন্য যদি আমাকে বিয়ে করতে হয় তাহলে আমি তাও করব। কিন্তু ঈদ তো আর মাত্র 2 দিন পর। এ সময় কি তাকে কেউ বিয়ে করবে? কেউ যদি রাজি হয় তাহলে
হয়তো ঈদের পর বিয়ে করবে, কিন্তু তার বাচ্চাদের জন্য তো ঈদের আগেই জামা কাপড় কিনতে হবে। তাই এই পথটা তার জন্য বন্ধ হয়ে গেল। সে ভাঙা হৃদয়, খালি হাত আর অশ্রুসিক্ত চোখ নিয়ে বাড়ি ফিরে এলো। ঘরের এক কোণে বসে মাথা দুহাত চেপে ধরে ভাবতে লাগলো, এখন আমি কি করব, কোথায় যাব, কার কাছে টাকা চাইবো। হঠাৎ তার এক প্রতিবেশীর কথা মনে পড়লো। সে একবার বলেছিল, এক ব্যক্তি কিস্তিতে জামা কাপড় বিক্রি করে, আগে কাপড় নিয়ে পরবর্তী সময়ে ধীরে ধীরে কিস্তি পরিশোধ করতে হয়, এতে কোনো সমস্যা হয় না। তার চোখ জলজল করে উঠলো, যেন নতুন আশার আলো দেখতে পেল। আনন্দে তার মন ভরে উঠলো। সে আল্লাহর কাছে প্রার্থনা করলো, হে আল্লাহ, যদি এটা আমার জন্য কল্যাণকর হয় তবে আমার জন্য এই পথটা সহজ করে দাও, আর এতে যেন কোনো অমঙ্গল না থাকে তবে আমাকে পথ থেকে রক্ষা করো। তৎক্ষণাৎ সে তার প্রতিবেশীর বাড়িতে গিয়ে বলল, চাচি, সেই দোকানদারকে কোথায় পাবো? আপনি বলেছিলেন তিনি কিস্তিতে জামা কাপড় বিক্রি করেন, আমি আমার বাচ্চাদের জন্য জামা কিনতে চাই। প্রতিবেশী মহিলা দোকানের নাম, ঠিকানা এবং যাওয়ার উপায় সব বুঝিয়ে দিলেন, কিন্তু সঙ্গে আরেকটি কথা বললেন, দেখো, ওই দোকানদার একটু অদ্ভুত, তার কাছে অদ্ভুত শর্ত থাকে যা সবাই পূরণ করতে পারে না। হতভম্বভাবে বলল, কি এমন শর্ত যে আমি পূরণ করতে পারবো না? আমি তো শুধু আমার সন্তানদের জন্য জামা কাপড় কিনতে যাচ্ছি, কোনো অন্যায় কাজ তো করছি না। প্রতিবেশী বললেন, আমি কিছু বলতে পারবো না, তুমি নিজে গিয়ে দেখে আসো, যদি শর্ত মেনে নিতে পারো তাহলে জামা নিয়ে এসো, না হলে ফিরে এসো। অসহায়ভাবে মনে মনে বলল, আমি কোনো পাপ করব না। পরদিন সে ঠিকানা অনুযায়ী দোকানে পৌঁছে গেল। অন্যান্য দোকানদারের মতো ওই দোকানদারের জামা কাপড় বের করে দেখাতে লাগলো। তখন সে বলল, ভাই, জামা কাপড় দেখানোর আগে আমার কথা শোনো, আমার কাছে এখন টাকা নেই। আমি শুনেছি আপনি কিস্তিতে কাপড় বিক্রি করেন। দোকানদার বলল, হ্যাঁ, আমি বিক্রি করি, তবে কিস্তিতে কিনলে দাম একটু বেশি পড়ে, আর আমরা বিনা শর্তে কাউকে কাপড় বিক্রি করি না, কারণ অনেকে জামা কাপড় নিয়ে পালিয়ে যায়, টাকা ফেরত দেয় না। মহিলা জিজ্ঞেস করলো, তাহলে আমাকে বলুন কি করতে হবে? যদি স্ট্যাম্পে সই করতে হয় সেটাও আমি করব, আমি শুধু আমার বাচ্চাদের জন্য জামা কিনতে চাই। দোকানদারের কথা বলার ধরন বদলে গেল। সে একটু গম্ভীরভাবে বলল, না ভাবি, কোনো স্ট্যাম্পে সই করতে হবে না, তবে আমাদের শর্ত পূরণ করাটা কিছুটা কঠিন। দোকানদার কিছুটা সামনে এগিয়ে এসে মহিলার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ভাবি, আপনি লেখাপড়া জানেন? মহিলা বলল, হ্যাঁ, কিছুটা লিখতে পড়তে জানি। তখন দোকানদার দোকানের কাউন্টার নিচ থেকে একটি বই বের করে তার দিকে দিয়ে বলল, আমাদের সব শর্ত লিপিবদ্ধ আছে, আপনি ভালো করে একবার পড়ে নিন। যদি সত্যি আমাদের শর্তে রাজি থাকেন তাহলে আমি আপনার কাছে জামা বিক্রি করব, আর যদি শর্ত পছন্দ না হয় তাহলে কোনো ধরনের ঝামেলা না করে শান্তভাবে এখান থেকে চলে যাবেন। মহিলা বলল, আচ্ছা ঠিক আছে, আমি পড়ছি। সে বই খুলে ধীরে ধীরে শর্তগুলো পড়তে শুরু করলো, কিন্তু প্রথম শর্ত পড়ার সঙ্গে সঙ্গেই তার হাত কাঁপতে শুরু করলো। সেখানে লেখা ছিল, যে মহিলার কাপড় কিনতে আসবে তাকে সবার প্রথমে আমাদের সামনে এসে বোরখা সহ সব জামা কাপড় খুলে ফেলতে হবে। সে সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় আমাদের সামনে দাঁড়াবে, আর আমরা তার একটি ভিডিও ধারণ করব, যেখানে তার চেহারা ও শরীরের প্রতিটি অংশ স্পষ্টভাবে দেখা যাবে। তার ভিডিও ততদিন পর্যন্ত আমাদের কাছে থাকবে যতদিন পর্যন্ত না এই মহিলা কাপড়ের সম্পূর্ণ দাম পরিশোধ না করবে। আর যদি কেউ কাপড়ের সম্পূর্ণ দাম পরিশোধ না করে অথবা শেষ মুহূর্তে এসে টাকা দিতে অস্বীকার করে, তাহলে আমরা সেই ভিডিওটা একটি নোংরা ওয়েবসাইটে আপলোড করে দিব। সেই সাইট থেকে যত টাকা ইনকাম হবে তা দিয়ে আমরা আমাদের কাপড়ের টাকা উসুল করে নেব। আমাদের দোকানের এটাই প্রথম শর্ত, যার অর্থ হচ্ছে যে মহিলাই আমাদের দোকান থেকে কিস্তিতে জামা কাপড় কিনতে আসবে তাকে সর্বপ্রথম নিজের সংবরণ আমাদের কাছে বন্ধক রাখতে হবে। এই শর্ত পড়ে মহিলার হাত পা কাঁপতে শুরু করলো, আর বইটি তার হাত থেকে পড়ে গেল। দ্বিতীয় শর্ত ছিল, যদি কেউ প্রথম শর্তে একমত না হয় তাহলে আমাদের কাছে দ্বিতীয় শর্ত আছে। প্রথম শর্ত না মানলে আপনাকে আমাদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে হবে। যে কোনো সময়ে যখনই আমরা ডাকবো আপনাকে আমাদের দোকানে আসতে হবে। এভাবে দেখা করা ততদিন পর্যন্ত চালু থাকবে যতদিন পর্যন্ত না কাপড়ের সম্পূর্ণ দাম পরিশোধ করা হয়। আর যদি মাঝপথে এসে দেখা করা বন্ধ করে দেন তাহলে আমরা আপনাদের ভিডিও ভাইরাল করে দিতে পারি, অথবা আপনার বিরুদ্ধে পুলিশের কাছে নকল কেস ফাইল করতে পারি। তাই ক্রেতার জন্য উত্তম হবে যতদিন পর্যন্ত না সে কাপড়ের টাকা শোধ করছে ততদিন আমাদের ডাকে সাড়া দেওয়া। এই শর্ত পড়ে মহিলার মুখ থেকে রং উড়ে গেল, মনে হচ্ছিল যেন তার দম বন্ধ হয়ে আসছে। তৃতীয় শর্ত ছিল, যদি উপরের দুটি শর্ত কেউ না মানতে চায় তাহলে তাকে আমাদের কাছে একটি স্ট্যাম্প দিতে হবে, যেখানে স্পষ্টভাবে লেখা থাকবে আপনি যে বাড়িতে বাস করেন যদি সেই বাড়ি আপনার নামে লেখা থাকে এবং আপনি কিস্তি টাকা সময় মতো পরিশোধ না করেন তাহলে আমাদের সম্পূর্ণ অধিকার থাকবে সে বাড়িটি নিজেদের নামে লিখে নেওয়ার, যেখানে আমরা চাইলে বাড়িটি বিক্রি করে আমাদের টাকা আদায় করতে পারবো। স্ট্যাম্প আইন অনুযায়ী তৈরি করা হবে। পরবর্তীতে যদি আপনি আপনার সিদ্ধান্ত থেকে সরে আসতে চান তবে আমরা আপনার স্ট্যাম্পের সাইন দেখিয়ে আপনার বাড়ি বিক্রি করে দিতে পারবো। এই তিনটি শর্ত শুধু মহিলাদের জন্য ছিল। এই তিনটি শর্ত ছিল দোকানের কঠোর নীতি। যে মহিলা কিস্তিতে জামা কাপড় কিনতে আসতো সব শর্ত পূরণ করতেই হতো। অসহায় মহিলাদের ক্লান্ত
ক্লান্ত চোখের সব স্বার্থ পড়ল। তার হাতে ধরা বইটি কাঁপছিল, কিন্তু একটি বিষয় নিশ্চিত ছিল, আর তা হচ্ছে প্রথম ও দ্বিতীয় শর্তে সে কোনোভাবে মানতে পারবে না, কারণ সে ছিল সম্ভ্রান্ত বংশের মেয়ে, যার কাছে সম্মান সবচেয়ে বড়। তখন সে মনে মনে ভাবলো, আচ্ছা যদি বাড়ির নামে লিখে দেওয়ার ব্যাপার হয় তাহলে এটা নিয়ে ভাবা যেতে পারে। কিন্তু পরক্ষণেই তার মনে পড়লো, আমার তো নিজের কোনো বাড়ি নেই, আমি তো ভাড়া বাড়িতে থাকি, তাহলে স্ট্যাম্প তৈরি করব কিভাবে? এই চিন্তা করে সে বইটি বন্ধ করলো, নিশ্চিতভাবে দোকানদারের সামনে রেখে দিল। কোনো কথা না বলে দ্রুত দোকান থেকে বেরিয়ে এলো। তার মন ভারাক্রান্ত হয়ে গেল, চোখ থেকে অশ্রু পড়ছিল, সে ঠিক মতো হাঁটতে পারছিল না। সে আশা নিয়ে দোকানে এসেছিল, এখন অপমান ভয় তার লজ্জায় পরিণত হয়েছে। দোকান থেকে বেরিয়ে আসতে সে দেখলো সামনে আরেকটি দোকান, সেখানে এক দোকানদার দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করছিল। সেই দোকানদার দূর থেকে বুঝতে পারছিল মহিলার চেহারায় গভীর কষ্ট আর অসহায়ত্বের ছাপ ফুটে উঠেছে। সে জানতো পাশের দোকানদার কিভাবে অসহায় মহিলাদের লোভ দেখিয়ে নিজের নোংরা ইচ্ছা পূরণ করে, কিন্তু একজন সৎ এবং ন্যায়পরায়ণ ব্যক্তি, সে মনে মনে ভাবলো এই মহিলা কোনো পাপ কাজ করতে প্রস্তুত নয়, কিন্তু সে খুবই অসহায়। যদি আমিও তাকে সাহায্য না করি তাহলে হয়তো সে আরো ভেঙে পড়বে। তখন সে নরম কণ্ঠে ডাকলো, আপা, যদি আপনি কাপড় নিতে চান তাহলে আমার দোকানে নিতে পারেন। এই মহিলা জবাব দিল, ভাই, আমার কাছে টাকা নেই, আমি কিস্তিতে জামা কাপড় কিনতে এসেছিলাম। তখন দোকানদার মুচকি এসে বলল, টাকা আপনি পরে দিয়ে দিবেন, কোনো তাড়া নেই, কিন্তু ঈদের বাচ্চাদের আনন্দটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দোকানদারের কথা শুনে অসহায় মহিলার মনে আনন্দ ভরে উঠল, কিন্তু পরক্ষণে প্রথম দোকানদারের কথা তার মনে পড়ে গেল। সে ভয়ঙ্কর শর্তগুলো আবার তার চোখের উপর ভেসে উঠছিল। সে বলে উঠল, ভাই, আমি সব শর্ত মানতে পারবো না, আমি খুব অসহায়, কিন্তু অসহায়ত্বের কারণে নিজের সম্মান তো বিক্রি করতে পারবো না। ইমানদার দোকানদার নরম কণ্ঠে জবাব দিল, বোন, আমার কোনো শর্ত নেই, না কোনো ভিডিও, না কোনো শারীরিক সম্পর্ক, না কোনো স্ট্যাম্প, শুধু আল্লাহ যখন আপনাকে টাকা দিয়ে দিবেন তখন আমাকে দিয়ে দেবেন, তাহলেই হবে, কোনো তাড়া নেই, কোনো জোর জবরদস্তিও নেই। তবুও মহিলা ভয় পেয়ে গেল, তার মনে হচ্ছিল এটা হয়তো নতুন কোনো চক্রান্ত। কম্পিত কণ্ঠে সে বলল, না ভাই, আমি কিছু কিনতে চাই না, শুক্রিয়া। কিন্তু দোকানদার তার অসহায়তা বুঝতে পারছিল। সে বলল, বোন, আমি রোজা আছি, মিথ্যা বলতে পারবো না, আমি আপনাকে ধোকা দেব না, আমার কোনো খারাপ নিয়ত নেই, আমি শুধু আল্লাহর ওয়াস্তে আপনাকে সাহায্য করতে চাই। কিন্তু মহিলা সেখানে দাঁড়ালেন না, কিছু বলল না। সে দ্রুত পায়ে বাড়ির দিকে রওনা দিল। দোকানদার দূর থেকে তার চলে যাওয়া দেখছিল। সে বুঝতে পারলো এই মহিলা খুবই ভালো একজন মানুষ, সে কোনোভাবে নিজের সম্ভ্রমের সঙ্গে কোনো আপোষ করতে পারবে না। এবং দোকানদার কিছুক্ষণ মনের বাইরে দাঁড়িয়ে রইল। তার মন অস্থির হয়ে উঠল, যেন অদৃশ্য কোনো আওয়াজ বারবার তাকে বলছিল এ অসহায় মহিলা নিজে থেকে আর সাহায্য চাইবে না, কিন্তু সে ভেতর থেকে খুবই পেরেশান হয়ে আছে। তখন সে ধীরে ধীরে মহিলাকে অনুসরণ করতে লাগলো, তবে সে কোনো শব্দ করলো না, তাকে ডাকলোও না। সে শুধু দেখতে চেয়েছিল এ মহিলা কোথায় থাকে, যাতে কাউকে কিছু না বলে চুপচাপ তাকে সাহায্য করতে পারে। রাস্তায় যেতে যেতে সে দোয়া করলো, হে আল্লাহ, যদি আমার নিয়ত পরিষ্কার হয়ে থাকে তাহলে আমাকে অসহায় মহিলা সাহায্য করার তৌফিক দান করো, যেন এমন ভাবে সাহায্য করতে পারি যা সম্মানের সঙ্গে হয়, যা শুধু কথাই নয় মনে থেকে করা যায়। সে মহিলার বাড়ি জেনে নিল এবং ফিরে এলো। ইমানদার দোকানদার আবারও মহিলার বাড়িতে গেল। কোনো শব্দ না করে একটি খামে জামা কাপড় কেনার টাকা রেখে দরজা নিচে গলি দিয়ে নিঃশব্দে চলে এলো। খামের উপর সে কোনো নাম লিখলো না, কোনো পরিচয় রাখলো না, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য এটুকু নেক কাজ করে চলে গেল। এ মহিলা গভীর রাতে জায়নামাজ বিছিয়ে বসলো। তার মন ছিল দুঃখে ভারাক্রান্ত, মুখে কোনো শব্দ ছিল না, চোখ ছিল অশ্রুসিক্ত। মনের গভীর থেকে এক দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। আল্লাহর সামনে মাথা নত করলো এবং অসহায়ের মতো কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগলো, হে আমার রব, হে আমার সৃষ্টিকর্তা, তুমি তো জানো আমি কত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমি কখনো কারো সামনে কাঁদি না, কখনো কারো কাছে কিছু চাইনি, সব সময় শুধু তোমার কাছেই হাত তুলেছি। তুমি তো সবকিছু দেখতে পাচ্ছ। আল্লাহ, আমার বাচ্চারা নতুন জামা কাপড়ের জন্য বায়না ধরেছে, কিন্তু আমার হাত খালি। তুমি তো জানো আমি কতটা অসহায়। হে আল্লাহ, আমি জানি তুমি চাইলে অন্ধকারে আলো জ্বালাতে পারো, বন্ধ দরজা খুলে দিতে পারো, অসহায়ের সহায় বানাতে পারো। আল্লাহ, তুমি আমাকে রিজিক দাও, আমার সন্তানদের জন্য জামা কাপড় কেনার টাকার ব্যবস্থা করে দাও। এভাবে সে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলো। সালাত আদায় করতে করতে তার ঘুম এসে গেল। সকালবেলা তার ঘুম ভাঙলো, কাজের জন্য ঘর থেকে বের হতে যাবে। ঠিক তখনই দরজার সামনে তারপর কি যেন আটকে গেল। অবাক হয়ে গেল, সে বুক ধুকভুক করতে লাগলো। দরজার সামনে একটি খাম পড়েছিল আর তার ভেতরে বেশ কিছু টাকার নোট। টাকাগুলো নিয়ে বারবার এদিক ওদিক তাকালো, যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। ভাবতে লাগলো শুধু দরজায় কড়া নাড়েনি, কোনো শব্দ হয়নি, তাহলে টাকা এলো কোথা থেকে? ধীরে ধীরে এখান থেকে টাকা বের করলো সে। হাত কাঁপছিল, মন এক অস্থিরতার ব্যাকুল হয়ে উঠলো। এতগুলো টাকা দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। হঠাৎ করেই তার মুখ থেকে একটি বাক্য বেরিয়ে এলো, হে আল্লাহ, তুমি সত্যি আমার কথা শুনেছো, তুমি সত্যি আমাকে
আমাকে সাহায্য করেছো। খামে এত টাকা ছিল যে সে যদি 5 বছর পর্যন্ত কোনো কাজ না করতো তবুও স্বচ্ছন্দে সন্তানদের নিয়ে জীবন কাটাতে পারতো। তার চোখ থেকে আবার অশ্রু ঝরতে লাগলো, কিন্তু এবার সেই অশ্রু ছিল শান্তি সুখের। তাড়াতাড়ি অজু করে নামাজে দাঁড়ালো, সিজদায় কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, তুমি আমার প্রার্থনা শুনেছো, তুমি গায়েবের মাধ্যমে আমাকে সাহায্য করেছো, তুমি সর্বশক্তিমান, তুমি সর্বজ্ঞ। এরপর সে টাকা দিয়ে বাচ্চাদের জন্য নতুন জামা জুতা কিনলো। ঈদের দিন তাদেরকে পোশাক পরিয়ে আনন্দের সঙ্গে নিয়ে ঘুরতে বের হলো। বাচ্চাদের মুখে ছিল আনন্দের হাসি আর মায়ের মনে ছিল প্রশান্তি। তবে সবচেয়ে আনন্দের বিষয় ছিল এই যে সে কারো সামনে মাথা নত করে কিছু চায়নি, শুধু আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছিল আর আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছেন। হে আল্লাহ, তুমি প্রতিটি মানুষের মনের অবস্থা বোঝো, তুমি সেই দিন আধারে আলোর সংসার করো, তুমি কষ্টের পর সুখের ব্যবস্থা করো। হে আল্লাহ, কখনো আমাদেরকে কারো সামনে হাত পাততে বাধ্য করো না, আমাদেরকে হালাল পথে উপার্জন করার তৌফিক দান করো। এমন রিজিক দাও যা আমাদের সন্তান ও পরিবারের জন্য বরকতময় হয়। এমন রিজিক দাও যে আমাদের মনের তৃপ্তি ও সন্তুষ্টি নিয়ে আসে। হে আল্লাহ, বেকারদের ভালো রোজগারের ব্যবস্থা করে দাও। এইসব মা বাবা তাদের বাচ্চাদের ইচ্ছা পূরণ করতে পারছিল না, প্রয়োজনীয় জিনিস কিনে দিতে পারছে না, তাদের জন্য জীবন সহজ করে দাও, তাদের মনের সন্তুষ্টি দাও যাতে তারা তোমার শুকরিয়া আদায় করতে পারে। হে আল্লাহ, আমাদের সেই সকল পরিস্থিতিতেও সঠিক পথে রাখো যখন আমরা কঠিন পরীক্ষার মধ্যে পড়ি, যখন আমাদের হাত খালি থাকে আর এই দুনিয়া আমাদেরকে ফিরিয়ে দেয়। হে আল্লাহ, তুমি আমাদের গ্রহণ করে নিও এবং আমাদের মনের মধ্যে এই বিশ্বাস স্থাপন করে দিও যে তোমার সম্পদের ভান্ডার কখনো ফুরায় না, তোমার দরজা কখনো বন্ধ হয় না, তোমার দরজা থেকে কোনো বান্দা খালি হাতে ফিরে আসে না। হে রব্বুল আলামিন, যে সকল নারী ও পুরুষ সম্মানের সাথে বাঁচতে চায় কিন্তু অসহায়ত্ব তাদের মাথা নত করতে বাধ্য করে, তুমি তাদের সাহায্য করো, তাদের জন্য গায়েবে সাহায্যের দরজা খুলে দাও। কখনো তাদের এমন পরিস্থিতি ফেলো না যেখানে তারা তাদের সম্ভ্রমের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। আমিন ইয়া রব্বুল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির মনে তাকওয়া থাকে আল্লাহ তাআলা তাকে নাজাতের পথ দেখিয়ে দেন এবং সেখান থেকে তার রিজিকের ব্যবস্থা করেন যেখান থেকে সে কল্পনা করতে পারে না। আর একটি হাদিসে এসেছে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি মানুষের সামনে হাত পাতে না আল্লাহ তার নিজেই রিজিকের ব্যবস্থা করে দেন। আপনি ভাবুন তো, আপনি প্রবাসে গিয়েছেন এবং আপনি যাকে কাছের মনে করছেন সে মানুষটা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে, তাহলে আপনার কেমন লাগবে? এবং দেশ থেকে প্রবাসী নিয়ে এসে কিভাবে একজন নিরীহ এবং অসহায় মহিলাকে নিজের কাছে রেখে ব্যবহার করেছিল। এরকমটাই একজন প্রবাসী ভাইয়ের স্ত্রীর সাথে অশ্লীলতা করেছিল একজন আরবের শেখ। আর সেই আরবের শেখকে কিভাবে ধরেছিল এবং পুলিশ তাকে গ্রেফতার করেছিল তা জানলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। তো চলুন শুরু করি। এক ব্যক্তি অভিজাত এলাকা থেকে এসি নষ্ট হওয়ার খবর পেয়েছিল। তাকে সেখানকার ঠিকানা মোবাইল টেক্সট মেসেজে দেওয়া হয়েছিল। মূলত যে এখন এসি ঠিক করতে এসেছে তার নাম জুনাইদ। সে প্রবাসে থাকে অথবা সৌদির এক কোম্পানিতে কাজ করে। সৌদির যে কোম্পানিতে চাকরি করত সেখানে মালিক তাকে যেখানে কাজের জন্য যেতে বলতো সে সেখানেই পৌঁছে যেত। অনুরূপভাবে ওইখানে সে এসি ঠিক করতে গিয়েছিল। সে তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তাদের ঘরে ঢুকে আসলো। 1 ঘন্টা যাবৎ সে এসি ঠিক করলো। যখন সে চলে যাবে তখন সেই ব্যক্তি বলল 1 কাপ চা খেয়ে যেতে। কিছুক্ষণ পর তার স্ত্রী চা নিয়ে আসলো। তখন অবাক হয়ে গেল, কারণ অবাক হওয়ারই কথা, সে আর কেউ নয় বরং সে ছিল মরিয়ম। জুনাইদ এবং মরিয়ম স্বামী স্ত্রী ছিলেন, একে অপরকে অনেক ভালোবাসতো। আর 8 বছর আগে মরিয়ম একটি দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছিল। কিন্তু কিভাবে মরিয়ম এখানে এলো, এটা কি করে হতে পারে? তখন মরিয়মকে জিজ্ঞাসা করলো, তুমি এখানে কি করে আর কেমন ভাবে বা তুমি এখানে আসলে? ঠিক তখনই সেই লোক আমার পিছনে এসে দাঁড়িয়ে বলল, এটা কোন ধরনের অভদ্রতা? আমার স্ত্রী থেকে দূরে সরে দাঁড়াও। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ছিল সে ছিল মরিয়ম। মরিয়ম কি করে ওই লোকের স্ত্রী হতে পারে? কিন্তু ওই লোক মরিয়মকে জরিনা বলে ডাকছিল। সে বলল, জরিনা তুমি ভিতরে যাও। আমি তাকে বললাম, সে আমার স্ত্রী, আপনি কিভাবে অন্য কারোর স্ত্রীকে বিয়ে করতে পারেন? আমার মুখের এক কথা শোনার সাথে সাথে ওই লোকটি আমার শার্টের কলার ধরে ফেললো আর চোখ রাঙিয়ে আমাকে বলল, খবরদার, আমার স্ত্রীকে নিয়ে বাজে কথা বলবে না, সে শুধু আমার স্ত্রী। মরিয়ম চিন্তিত হয়ে রুম থেকে বাইরে চলে গেল। আমি রাগান্বিত কণ্ঠে সৌদির ওই ব্যক্তিকে বললাম, তুমি আমার স্ত্রীকে কিডন্যাপ করেছো, আমি তোমাকে ছাড়বো না। ওই লোক আমাকে তার বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিল। আমি ভাবতে শুরু করলাম, সে কিভাবে আমার স্ত্রী হওয়া সত্ত্বেও ওই লোককে বিয়ে করতে পারে? এটা কোনোভাবেই সম্ভব হতে পারে না। এসবে ভাবতে ভাবতে আমি কোনো রকম রোড পর্যন্ত পৌঁছালাম। আমি একজন পুরুষ মানুষ হয়ে কাঁদতে সেদিন বাধ্য হয়েছিলাম। 8 বছর আগে মরিয়ম আমার স্ত্রী হিসাবে আমার জীবনে এসেছিল। আমি কি করে তা ভুলে যেতে পারি? আমি একজন এসি মোটর মেকানিক। আমি খুবই গরিব ঘরের ছেলে। মরিয়মও দরিদ্র পরিবারের সন্তান ছিল, কিন্তু আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসতাম। তাই একদিন আমরা দুজনে বিয়ে করে ফেলি।
আমরা দুজনে বিয়ে করার পর অনেক খুশি ছিলাম, কিন্তু সেই খুশি বাড়িতে কেউ দেখতে পারতো না। আমার বাবা সবসময় অসুস্থ থাকতো, এই জন্য রাতের বেলা আমি আমার বাবার পা টিপে দিয়ে ঘুমাতাম। কিন্তু আমি জানি না আমার মা কেন রাতভর আমাকে কথার জালে আটকে রাখতেন। যতক্ষণে আমি আমার ঘরে পৌঁছাতাম ততক্ষণে মরিয়ম রাগ করে ঘুমিয়ে পড়তো। সকালবেলা তাড়াতাড়ি আমাকে কাজের জন্য যেতে হতো। যে কোম্পানিতে আমি কাজ করতাম সেই কোম্পানি আমার কাজ অনেক পছন্দ করতে শুরু করলো। একদিন কোম্পানির মালিক আমাকে বললেন, আমার বড় ভাই হলো সোনো, সৌদি আরবে একই কাজ করে। তুমি যদি সেখানে গিয়ে তার কোম্পানিতে কাজ করো তাহলে তোমার রোজগার দ্বিগুণ হয়ে যাবে। আমিও রাজি হয়ে গেলাম। যখন আমি এই খবর আমার মা বাবাকে শোনালাম তখন আমার মা বাবা অনেক খুশি হয়ে গেলেন, কিন্তু মরিয়ম খুব উদাস হয়ে পড়ল। সে বলল, আমাকে তোমার সাথে করে নিয়ে যাও। আমি বললাম, আমাকে সেখানে গিয়ে আমার চাকরিটা পাকাপোক্ত করতে দাও, তারপর আমি তোমাকে নিয়ে যাব। তখন সে বলল, তুমি আমার সাথে শুধু শুধু বাহানা করছো। সেখানে গিয়ে তুমি আমাকে ভুলে যাবে, আর এখানে তোমার মা আমার জীবন জাহান্নাম বানিয়ে ফেলবে। সারাদিন সে আমাকে মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেয় না, সারাদিন আমাকে দিয়ে কাজ করায়। তুমি থাকলে আমার রাতগুলো শান্তিতে কেটে যায়, নয়তো সম্ভব হলে সে আমাকে সারা রাত ভরে কাজ করাতো। মরিয়মের কথা কোথাও না কোথাও ঠিক ছিল। আমার মা কখনোই পছন্দ করতেন না যে আমি আমার স্ত্রীর সাথে ভালো থাকি, তার সাথে সুখের সময় কাটাই। এবং তার কিছুদিন পর আমার যাবার সময় হলো। যাওয়ার আগে আমি মরিয়মকে হাত খরচের কিছু টাকা দিয়ে গেলাম, কারণ আমি জানতাম আমি সৌদি আরব থেকে যে টাকা দেশে পাঠাবো সেসব টাকা আমার মা কখনোই মরিয়মকে দেবে না। মরিয়ম আমাকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানালো, কারণ যতটা না আমি ভালোবাসতাম মরিয়মকে তার থেকেও বেশি ভালোবাসতো মরিয়ম আমাকে। আজ আমি ফুটপাতে দাঁড়িয়ে অঝরে আমার অশ্রু বিসর্জন দিচ্ছি আর ভাবছি মরিয়ম কি করে আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। সে তো আমাকে অনেক বেশি ভালোবাসতো। আমি তো এতদিন ভেবে এসেছি আমার স্ত্রী মারা গিয়েছে, আমি তো তার মৃত শরীর পড়ে যেতে দেখেছি। আমার মনে পড়ে গেল অনেক আগের কথা। তখন আমার সৌদিতে কাজ করা কেবল 1 মাস হয়েছিল। একদিন মরিয়ম কাঁদতে কাঁদতে আমাকে কল দিয়ে বলল, তোমার মা আমার জীবন জাহান্নাম বানিয়ে দিয়েছে। এখন তো সে আমাকে পেট ভরে খাবারটাও খেতে দেয় না, আমাকে বাবার বাড়ি গিয়েও থাকতে দেয় না। মাঝরাত পর্যন্ত আমাকে দিয়ে পার্টি পাই। আমাকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও, নয়তো আমি বিষ খেয়ে মারা যাব। মরিয়মের মুখে এই কথা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমি বললাম, তুমি এরকম কাজ ভুলেও করো না, আল্লাহর ওয়াস্তে এরকম কিছু করো না। আমার পরিস্থিতি বোঝার চেষ্টা করো মরিয়ম। আমার কেবল মাত্র 1 মাস হয়েছে আসা এখানে। এখনই যদি আমি আমার মালিকের কাছে ফরিয়াদ করি যে আমি আমার পরিবারের মানুষদেরকে এখানে নিয়ে আসতে চাই, তাহলে সে আমাকে কাজ থেকে বের করে দেবে। আর তুমি খুব ভালো মতোই জানো আমি কত ধার দেনা করে এখানে এসেছি। তুমি চিন্তা করো না, আমি মাকে কল দিয়ে বলছি যাতে তোমাকে কিছুদিনের জন্য বাবার বাড়িতে যেতে দেয়। আমি তোমাকে তোমার বাবার বাড়িতে টাকা পাঠাবো, তুমি তোমার জন্য নতুন জামা কাপড় কিনো। সে আমার কথা শুনে চুপ হয়ে গেল। ও আমাকে লুকিয়ে কল দিয়েছিল, নয়তো আমার মা আমাকে মরিয়মের সাথে কথাও বলতে দিত না। ফোন সবসময় মার ঘরে থাকতো। আমি যখন মাকে কল দিতাম তখন আমি বলতাম, মা আমাকে মরিয়মের সাথে কথা বলতে দাও। তখন মা বলতো, কতটা নির্লজ্জ, তুই মাকে কল দিয়ে বউয়ের সাথে কথা বলতে চাইছিস? কোনো প্রয়োজন নেই প্রতিদিন বউয়ের সাথে কথা বলার। যদি সবসময় ওর সাথে কথা বলতে থাকিস তাহলে কাজে মনোযোগ দিবে কি করে? আম্মা আমাকে এভাবে কথা শুনিয়ে কল কেটে দিত। একদিন রাতে আমি মাকে কল দিয়ে বললাম, মরিয়মকে কিছুদিনের জন্য ওর বাবার বাড়িতে পাঠিয়ে দিন। তখন আমার মা বলল, কেন, শ্বশুর বাড়িতে তোমার বউয়ের থাকতে খুব কষ্ট হচ্ছে বুঝি? আমি বললাম, সেরকমটা নয় মা, কতদিন হয়ে গেছে ওর বাবার বাড়িতে যাই না, কিছুদিন ওকে একটু বেরিয়ে আসতে দিন। যাই হোক না কেন, আমি কোনোভাবেই আমার মাকে রাজি করিয়েছিলাম। তারপর আমি মরিয়মকে তার বাবার বাড়ির ঠিকানার টাকাও পাঠিয়েছিলাম। ও যখন বাবার বাড়িতে থাকতো ততদিন আমার সাথে কথা হতো। ঠিক মতো মরিয়ম আমাকে বলল, জুনাইদ, তোমার মা আমার উপর হাত তুলতে শুরু করেছে। জুনাইদ, আজকাল আমার শরীরও ভালো থাকে না। আমি আমার স্ত্রীর প্রতি আমার মা বাবার আচরণে খুবই কষ্ট পেতাম, কিন্তু আমার সৌদি আরবের পরিস্থিতি অতটা ভালো ছিল না যা আমি মরিয়মকে তখনই নিয়ে আসব। একদিন আমি এসব ভাবতে ভাবতে গভীর চিন্তায় মগ্ন হয়ে বসেছিলাম। তখন আমি আমার মানিব্যাগে থাকা মরিয়মের ছবিটা দেখেছিলাম। হঠাৎ আমার মালিক এসে দেখে ফেললেন। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে জুনাইদ, কোন কারণে তুমি উদাস? আমি বললাম, আমার বাড়িতে পরিস্থিতি ভালো নেই। তখন আমার মালিক বললেন, তাহলে না হয় তাদের কাউকে সৌদি আরবে নিয়ে এসো। আমি বললাম, কিন্তু স্যার আমার এখন অতটা সামর্থ্য নেই, আর আমার দেশে অনেক ধার দেনাও রয়েছে। আমি পুরুষ মানুষ যে কোনো জায়গায় রাত কাটিয়ে দিতে পারবো, যেখানে ইচ্ছা কষ্ট করে থেকে যেতে পারবো, কিন্তু স্ত্রীকে নিয়ে আসলে তাকে থাকার জন্য আলাদা বাড়ি ভাড়া দিতে হবে, ভালো একটা পরিবেশ লাগবে, কিন্তু সে সকল কিছুর বন্দোবস্ত করার মতো আর্থিক অবস্থা এখন আমার নেই স্যার। স্যার আমাকে বললেন, তুমি আমার কাছ থেকে কিছু টাকা ধার নাও, তোমার বেতন থেকে অল্প অল্প করে টাকা কেটে না হয় শোধ করে দিও। আমি একটি ভালোবাসা চিনে রেখেছি। এখানে বাসাটা ছোট্ট, তবে সুন্দর সবকিছুর ব্যবস্থা রয়েছে, ভাড়াও কম।
তোমরা স্বামী স্ত্রী খুব ভালোভাবে থাকতে পারবে। স্যারের মুখে এই কথা শুনে আমি খুশি হয়ে গেলাম। আমার অনেক বড় সমস্যার সমাধান হয়ে গিয়েছিল। আমি যখন আমার মালিককে জানালাম যে আমি আমার স্ত্রীকে সৌদিতে নিয়ে আসতে চাই, তিনি ভিসার টিকিটের ব্যবস্থাও করে দিলেন। আমি টিকিটের হিসাব মরিয়মকে পাঠিয়ে দিলাম। মরিয়মের ফ্লাইট দুবাই থেকে সৌদি আসতো। আমি যখন কিছুটা দেরি করে এয়ারপোর্টে পৌঁছালাম, ততক্ষণে ফ্লাইট পৌঁছে গিয়েছিল। আমি মনে মনে অনেক খুশি হয়েছিলাম। ঘরের বন্দোবস্ত হয়ে গিয়েছিল। অনেক আগ্রহের সাথে আমি মরিয়মের আসার অপেক্ষা করছিলাম। কিন্তু আমার অস্থিরতা তখন বাড়তে শুরু করলো যখন আমি দেখলাম সকল যাত্রীরা একে একে বের হয়ে আসলো, কিন্তু মরিয়ম আসলো না। আমার খুবই অস্থির লাগছিল। আমি সেখানকার স্টাফদের জানালাম যে আমার স্ত্রী এখনো বাইরে বের হয়ে আসেনি। তারা জানালো সে ফ্লাইটে সকলে ইতিমধ্যে বাইরে এসে পড়েছে। আমি খুব চিন্তায় পড়ে গেলাম, কোথায় গেল মরিয়ম। আমি আমার মালিককে সবটা খুলে বললাম। আমার মালিক এয়ারপোর্টে আসলেন। তিনি বললেন, এখানে আমার পরিচিত একজন আছেন, তার মাধ্যমে আমি তোমার স্ত্রী খোঁজ করব। কিছুক্ষণ পর আমার মালিক বের হয়ে আসলেন। তিনি বললেন, জুনাইদ, তোমার স্ত্রী দুবাই এয়ারপোর্ট পর্যন্ত ফ্লাইটেই ছিল। এরপর সে আর ফ্লাইটে ওঠেনি, সে দুবাই নেমে গিয়েছে। এ কথা শুনে আমার জ্ঞান হারানোর উপক্রম হলো। মরিয়ম কিভাবে এত বড় ভুল করতে পারে। আমি ওকে খুব ভালো করে বুঝিয়েছিলাম যাতে অন্য কোথাও না নেমে যায়। যখন অন্যান্য যাত্রীরা সবাই নেমে যাবে তখনই যাতে সে নামে, কারণ ওই ফ্লাইটের শেষ গন্তব্য ছিল সৌদি। মরিয়ম কিভাবে এত বড় ভুল করতে পারে। যেন আমার মনে হচ্ছিল আমি সেখানে হাঁটু গেড়ে বসে কাঁদতে শুরু করি এক অজানা অচেনা শহরে। আর না জানি আমার মরিয়ম কোথায় গেছে। আমি এখন কি করে তাকে খুঁজবো। আমার মালিক খুবই ভালো একজন মানুষ ছিলেন। তিনি আমাকে তার সাথে করে দুবাই নিয়ে গেলেন। সেখানে গিয়ে তিনি সব ইনফরমেশন বের করলেন। সেখানে গিয়ে জানতে পারলেন মরিয়ম নামের কোনো এক যাত্রী দুবাই এয়ারপোর্টে নেমেছিল। যে ট্যাক্সিতে সে বসেছিল সে ট্যাক্সি অ্যাক্সিডেন্ট ঘটছে। আমাকে সেই হাসপাতালে নিয়ে যাওয়া হলো। কাঁদতে কাঁদতে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আমি বারবার শুধু একটা কথাই ভাবছিলাম, মরিয়ম কেন দুবাই নেমে গেল। আমি তো ওকে বারবার বলেছিলাম সৌদিতে নামতে। আমি যে মেয়েটিকে হাসপাতালে বেডে শুয়ে থাকতে দেখেছিলাম তার চেহারা খুব বাজেভাবে পুড়ে গিয়েছিল, হাত পা পুড়ে গিয়েছিল। সে ট্যাক্সি থেকে যে ভ্যানটি ব্যাগ পাওয়া গেল তা দেখে আমি আরো বেশি কান্নায় ভেঙে পড়লাম। সে ব্যাগটা আমার স্মৃতি ছিল। আমি আমার স্ত্রীর কথা ভেবে সবসময় কান্না করতাম। সে সময় আমার কোম্পানির মালিক আমার পাশে ছিলেন। তিনি বললেন, হয়তো ভাগ্যে এমনটাই লেখা ছিল, তুমি আর কষ্ট পেও না। এখানে তোমার স্ত্রী অচেনা একজন মানুষ ছিল, এজন্য না বুঝে সে দুবাইতে নেমে গেছে আর তারপর দুর্ঘটনার শিকার হয়েছে। আমার জন্য এটা কোনোভাবে ছোটখাটো কোনো কষ্টের বিষয় ছিল না। আমার মরিয়ম কতটা আনন্দে ছিল যখন আমি তাকে বলেছিলাম আমি ওকে সৌদিতে নিয়ে আসব। আমার মালিক আমার বেতন থেকে সেই টাকাটাও কেটে নেননি, যে টাকাটা মরিয়মকে বিদেশে আনতে খরচ হয়েছিল। তিনি আমার বেতনও বাড়িয়ে দিলেন। তিনি খুবই ভালো মনের একজন মানুষ ছিলেন। এই সকল খবর যখন আমি বাংলাদেশে আমার মা বাবাকে জানালাম, আমার মা তখন আমাকে বকাবকি করতে শুরু করলেন। আমার মা বললেন, তোমার তো খুব শখ ছিল নিজের বউকে নিজের কাছে নিয়ে যাওয়ার, এবার দেখলে তো পরিণতি কি হলো। অনেকটা বছর লেগে গেল আমার নিজেকে সামলাতে, কিন্তু আমি আমার নিজের কাজের মধ্যে ব্যস্ত করে ফেলেছিলাম। 8 বছর পর আমি আজ আবার মরিয়মকে দেখলাম, কিন্তু অন্য কারো স্ত্রী হিসাবে। মরিয়ম কি করে আমার সাথে এমনটা করতে পারে। আমার স্ত্রী হওয়া সত্ত্বেও সে কিভাবে পরপুরুষকে বিয়ে করতে পারে। আমার সকল চিন্তায় আমার মালিকই আমার সত্যিকারের বন্ধু হিসাবে প্রমাণিত হলেন। আমি সরাসরি আমার মালিকের বাড়িতে পৌঁছে গেলাম। আমি যখন সব কথা আমার মালিককে বললাম, তিনি অবাক হয়ে গেলেন। তিনি বললেন, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। ওই মেয়ে কি করে তোমার স্ত্রী হতে পারে। তোমার স্ত্রী তো মারা গেছে। যেন মনে হচ্ছিল তিনি কথাগুলো শুধু মুখেই বলছেন, কিন্তু তার নিজেরও কোথাও সন্দেহ রয়ে গিয়েছে। আমি বললাম, এরকমটা হতেই পারে না, সে আমার মরিয়ম। আমি আমার স্ত্রীকে চিনতে কখনোই ভুল করতে পারি না। আমার জন্য এটা খুবই কষ্টের বিষয় ছিল যে আমার স্ত্রী অন্য কোনো পরপুরুষের স্ত্রী হয়ে জীবন কাটাচ্ছে। আমার মালিক বললেন, সে হয়তো অন্য কেউ হবে, তুমি তো নিজেই তোমার মৃত স্ত্রীকে শনাক্ত করেছিলে। আমি যখন বললাম আমি যে মেয়েটাকে দেখেছিলাম সে মেয়ের চেহারা সম্পূর্ণ আগুনে পুড়ে গিয়েছিল। আমি জানি না সে মেয়েটি কে ছিল, কিন্তু আমি এটা জানি যে আমার স্ত্রী মরিয়ম সেই ব্যক্তির বাড়িতেই আছে। আমাকে শুধু একটু বলুন আপনি আমাকে সাহায্য করবেন কিনা। আমার কথা শুনে সে আর কিছুটা দস্তবোধ করলেন। তিনি বললেন, কিন্তু এটা কিভাবে করব। ওই ব্যক্তি কোনো প্রবাসীও নয়, সেখানকার স্থানীয় ব্যক্তি। এগুলো করতে গেলে আমরা সমস্যায় পড়ে যেতে পারি। তিনি খুবই ঘাবড়ে গিয়েছিলেন। আমি আমার স্যারের কথা শুনে নিরাশ হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি কি করে আমার নিজের স্ত্রীকে একজন পরপুরুষের সাথে সহ্য করতাম। আমার রাতের ঘুম যেন হারাম হয়ে গিয়েছিল। আমি পরের দিন সকালে সেই বাড়িতে পৌঁছালাম। দরজা ওই লোকটি খুললেন। আমাকে দেখে তিনি রেগে গেলেন। আমি বললাম,
দেখুন ভাই, আপনি আমার কথা একবার মনোযোগ দিয়ে শুনুন। আপনার স্ত্রী আগে আমার স্ত্রী ছিল, সে মরিয়ম আমার স্ত্রী। তার সাথে এখনো আমার ডিভোর্স হয়নি, তাই সে এখনো আমার বিবাহিত স্ত্রী। আর ইসলামী শরীয়ত অনুযায়ী কোনো মহিলা একটি বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় অপর পুরুষকে বিয়ে করতে পারে না। এটা আমাদের শরীয়ত অনুযায়ী নাজায়েজ। সে যদি আপনাকে পরবর্তীতে বিয়ে করেও থাকে, তবুও যতদিন পর্যন্ত আমি তাকে ডিভোর্স না দিচ্ছি, আপনাদের বিয়ে কোনোভাবেই সম্ভব না। যদি আপনি আমার কথা বিশ্বাস না করেন, তাহলে যে কোনো আলেমদের কাছ থেকে আপনি তাদের বক্তব্য শুনতে পারেন। উনি বললেন, তুমি তোমার বক্তব্য তোমার কাছেই রাখো, আর কখনো যেন আমার বাড়ির আশেপাশেও তোমাকে না দেখি। আমি সেখান থেকে নিরাশ হয়ে বাড়ি ফিরে আসলাম। এবার আমার কাছে শুধু একটাই উপায় অবশিষ্ট ছিল, তা হচ্ছে মরিয়মের সাথে সরাসরি কথা বলা। আমার বিশ্বাস ছিল সে এখনো আমাকে ভালোবাসে। সে হয়তো কোথাও হারিয়ে গিয়েছিল, আর আমার স্ত্রী হওয়া সত্ত্বেও কেন সে দ্বিতীয় বিয়ে করেছে, সে তো সবকিছু জানে। তাহলে জেনে বুঝে কেন এরকমটা করলো? আমিও লোকের বাড়ির আশেপাশে বেশ কিছুদিন পাহারা দিতে শুরু করলাম, যাতে করে আমি বুঝতে পারি সে কখন বাড়ি থেকে বের হয় আর কখন বাড়িতে আসে। একদিন আমি অবাক হয়ে গেলাম। আমি দেখলাম আমার মালিক ওই ব্যক্তির বাড়ি থেকে বের হয়ে আসছেন। সে বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে ওই লোকের সাথে কথা বলছিলেন। যেভাবে আমার মালিক ওই সৌদি ব্যক্তির সাথে কথা বলছিলেন, দেখে মনে হচ্ছিল তাদের মাঝে অনেক বছরের বন্ধুত্ব। আমার মন আবারও অস্থির হতে শুরু করলো। আমার মালিক সেই লোককে চেনে? এসব কি ঘটছে আমার জীবনে? আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি যে কোনো মূল্যে মরিয়মের সাথে দেখা করতে চেয়েছিলাম, কারণ আমি বুঝতে পেরেছিলাম একমাত্র মরিয়মই সব প্রশ্নের জবাব দিতে পারে। আমি শুধু সত্য জানতে চেয়েছিলাম। আমি গভীর রাত পর্যন্ত লুকিয়ে থাকলাম। আমি সারা রাত অপেক্ষা করলাম, কিন্তু ওই লোক বাড়ির বাইরে বের হলো না। যখন গভীর রাত হয়ে আসলো, তখন আমি কোনোভাবে বিল্ডিং এর দেওয়াল বেয়ে বারান্দা দিয়ে ওই সৌদি ব্যক্তির বাড়িতে ঢুকলাম। আমি দেখলাম একটি রুমের লাইট জ্বলছে। সেই রুমের পাশে এসে দাঁড়ালাম। আমি আস্তে করে জানালা লক খুললাম। জানালা খুলে গেল। আমি দেখলাম মরিয়ম আর সেই বাচ্চা মেয়েটা এক কোণে জড়সড় হয়ে বসে আছে। আর ওই লোক বলছিল, তোমাদের জন্য আমি অনেক টাকা দিয়েছি, এজন্য তোমরা কখনোই আমার থেকে মুক্তি পাবে না। আমাদের সম্পর্ক জায়েজ নাকি না জায়েজ তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু তুমি এখন কোথাও যেতে পারবে না। মরিয়ম অনুরোধ করে বলল, আপনি আমাকে একটি না জায়েজ সম্পর্কে বেঁধে রেখেছেন। আল্লাহর ওয়াস্তে আমাকে এখান থেকে যেতে দিন। প্রতি মুহূর্তে আমি আর এত গুনাহ করতে পারছি না। আমার স্বামী খুবই ভালো স্বভাবের একজন মানুষ। আমি তার স্ত্রী, আমি তার আমানত, আমি তার সম্মান, যা আপনি বেশ কিছু বছর ধরে অপব্যবহার করছেন। আমি অনেক সহ্য করেছি, আর পারছি না। দয়া করে আল্লাহর ওয়াস্তে আমাকে এখান থেকে যেতে দিন। আমার স্ত্রী মরিয়ম কাঁদতে কাঁদতে সেই লোকের কাছে সাহায্য চাইছিল, কিন্তু ওই লোক আমার স্ত্রী কোনো কথাতেই পাত্তা না দিয়ে হাসতে হাসতে ঘর থেকে বাইরে বেরিয়ে গেলেন। আমি মরিয়মের সাথে একান্তে কথা বলার মোক্ষম সুযোগ খুঁজে পেলাম। আমি তাড়াতাড়ি করে জানালা খুলে ঘরের ভেতরে ঢুকে গেলাম। মরিয়ম আমাকে দেখা মাত্র দ্রুত পায়ে আমার দিকে এগিয়ে আসলো। সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর কাঁদতে কাঁদতে বলল, জুনাইদ, আমাকে এখান থেকে নিয়ে যাও। তারা আমাকে একটি অবৈধ সম্পর্কে আটকে রেখেছে। আমি বললাম, তুমি এই ঝামেলায় কি করে ফেসে গেলে? মরিয়ম বলল, আমি জানি না, কিন্তু আমি দুবাইয়ের ফ্লাইট থেকে নামিনি। আমার ফ্লাইট সৌদিতে এসে থেমেছিল, আর আমি সৌদিতেই নেমেছিলাম। কিন্তু আমার ফ্লাইটের সময় আলাদা ছিল। আমি জানতাম আপনি আমাকে নিতে আসবেন, এজন্য আমি এয়ারপোর্ট থেকে বের হয়ে আসলাম। আমি দেখলাম এক 50 বছর লোক আমাকে ইশারা করে ডাকলো। সে আমাকে বলল, আমাকে জুনাইদ পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমি ভাবলাম হয়তো আপনি তাকে পাঠিয়েছেন, কারণ লোকটি আপনার নামই বলছিল। যখনই আমি ওই লোকটার সাথে গাড়িতে গিয়ে উঠলাম, গাড়িতে এক ধরনের সুগন্ধে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। যখন আমার জ্ঞান ফিরলো, তখন দেখলাম এয়ারপোর্টের ওই লোকটা আমার পাশে বসে আছে। আমি নিজেকে একটি অন্ধকারবদ্ধ ঘরে আবিষ্কার করলাম। আমি উঠে বসলাম। আমি জিজ্ঞেস করলাম, জুনাইদ কোথায়? তখন ওই লোকটা অট্টহাসি হাসতে শুরু করলো। বলল, সে তো জানেই না তুমি সৌদিতে আছো। আমি তোমাকে জুনাইদের জন্য নয়, বরং আমার জন্য এনেছি। আমি তোমার ছবি জুনাইদের কাছে দেখেছি। তোমার রূপ দেখে আমি তৎক্ষণাৎ মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এজন্য আমি এত বড় প্ল্যান বানিয়েছি। তোমার স্বামী জানে তুমি মারা গিয়েছো, এজন্য এখন থেকে তুমি আমার গোলাম হয়ে থাকবে। ওই লোকটি প্রথম আমাকে ভালোই সম্মান করতো, আর তারপর আমাকে ওই সৌদি ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে। ওই লোক আমাকে জোর করে তার কাছে রেখেছে। আমি মরিয়মকে জিজ্ঞেস করলাম, তাহলে ওই বাচ্চাটা কার? তখন মরিয়ম কাঁদতে শুরু করলো। বলল, এটা আপনারই সন্তান। আমি সৌদিতে আসার আগেই জানতে পেরেছিলাম আমি প্রেগনেন্ট। আমি ভেবেছিলাম আপনাকে সৌদিতে এসে সুখবরটা জানাবো, কিন্তু এখানে এসে আমি নিজেই এত বড় বিপদে ফেসে গিয়েছি। আমি সেখান থেকে সেদিন চলে আসলাম, আর পরের দিন পুলিশ নিয়ে গেলাম ওই সৌদি ব্যক্তির বাড়িতে। পুলিশ আমার স্ত্রী বয়ান নিল। তারপর আমার ফ্যাক্টরির মালিক আর ওই সৌদি ব্যক্তিকে গ্রেফতার করলো। আমি আমার স্ত্রীকে ফিরে তো পেয়েছিলাম, কিন্তু আমি কোনোদিনও কল্পনা করিনি যে মালিককে আমি আমার এত কাছের মানুষ ভাবতাম, সে এভাবে আমাকে ধোকা দেবে। আমি ভাবলাম যদি আমি টাকার লোভে বিদেশে না এসে দেশেই থাকতাম, তাহলে হয়তো আমার স্ত্রীকে এতগুলো বছর এত কষ্টে কাটাতে হতো না, এত কষ্ট হয়তো তার হতো না। আল্লাহ তাআলা আমাদের সকলে মা, বোন, স্ত্রী এবং মেয়েকে হেফাজত রাখুন। আমিন।
এটি শুধুমাত্র এক অসহায় নারীর কাহিনী নয়, এটি এক নির্মম প্রতারণা, ক্ষমতার অপব্যবহার আর ভয়ঙ্কর প্রতিশোধের ঘটনা। ঘটনাটি শুরু হয় সৌদি আরবের এক অভিজাত শেখের প্রসাদ থেকে। বাহ্যিকভাবে তিনি ছিলেন একজন দয়ালু ধর্মপ্রাণ ব্যক্তি, সমাজে যার ছিল অগাধ সম্মান, কিন্তু এই মুখোশের আড়ালে লুকিয়েছিল এক নৃশংস অমানবিক সত্য। এক নিরীহ বাংলাদেশি নারীকে তিনি কাজের সুযোগ ও আশ্রয় দেন, কিন্তু এই সাহায্যের আড়ালে ছিল এক ভয়ঙ্কর ফাঁদ। প্রতিদিন প্রতি রাত সেই নারীকে ব্যবহার করা হতো তার নিজের প্রাসাদের মধ্যেই। তার উপরে চলত শারীরিক ও মানসিক নির্যাতন। একটি নিষ্পাপ বিশ্বাসকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হতো প্রতিটি রাতে। তবে ঘটনাটি এখানে শেষ নয়। হঠাৎ করেই একদিন ফিরে এলো সেই নারীর স্বামী, যিনি হারিয়ে যাওয়া স্ত্রীর খোঁজে দিনের পর দিন পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিলেন। আর যখন তিনি পুরো ঘটনাটি জানলেন, তখন শুরু হয় এক নতুন অধ্যায়। সে তখন কি করলো? সে নারী কি শেষ পর্যন্ত ন্যায় বিচার পেল, নাকি হারিয়ে গেল চিরতরে এক নীরবতার অন্ধকারে? আর চোখের সামনে স্ত্রীর প্রতিটি ঘটে যাওয়া এমন নেক্কারজনক সত্য জেনে কি করলো সেই স্বামী? আর সবচেয়ে বড় চমক এসেছিল একেবারে শেষ মুহূর্তে, যখন উন্মোচন হলো এমন এক সত্য যা বদলে দেয় পুরো কাহিনীর মোড়। এটি এমন এক গোপন রহস্য যা পুরো শহরকে কাঁপিয়ে দেয়। তাই এক সেকেন্ডও স্ক্রিপ্ট করবেন না, কারণ এই ভিডিওটির প্রত্যেকটি মুহূর্ত আপনাকে শিহরিত করবে। আর শেষ দৃশ্য তা আপনাকে নিস্তব্ধ করে দিবে। এক অজপড়াগা যেখানে এখনো আধুনিকতার ছোঁয়ায় ঠিকভাবে পড়েনি। ধান ক্ষেত আর কাঁচা রাস্তার মাঝে এক মাটির ঘরে বসবাস করে রুনা, তার স্বামী সাদিক এবং তার 2 সন্তান। প্রত্যেক দিন ভোর হওয়ার আগে রুনার দিন শুরু হয়। চুলার কাছে বসে গুঁড়ো চাল গরম পানিতে ফোটাতে ফোটাতে সে ভাবে আজকে তাকে যুদ্ধ করে সন্তানদের মুখে এক মুঠো ভাত তুলে দিতে হবে। খাদ্যের অভাবে শিশুদের কষ্ট দেখে তার হৃদয় ভেঙে পড়ে, কিন্তু নিজের খিদা সে বহু আগেই ভুলে গেছে। সেদিন সকালে সে বুঝতে পারলো চাল ফুরিয়ে গেছে। পেটে ভাত না পড়লেও তার 2 সন্তান যেন খালি পেটে না ঘুমায়, এটাই তার প্রধান চিন্তা। তাদের অসহায় কণ্ঠ, খাবারের আবদার শুনে বুকটা হু হু করে ওঠে তার। বাজার থেকে ফিরতে ফিরতে রুনা দেখে রাস্তার পাশে চায়ের দোকানে তার স্বামী সাদিক কিছু বেকার যুবকদের সঙ্গে বসে গল্প করছে, যেন সংসারে কোনো দায়িত্বই নেই তার। সাদিকের কাছে চাওয়া পাওয়া আর কিছু অবশিষ্ট নেই রুনার। বহুবার বলার পরেও সে কোনো কাজ ধরে না। জীবিকার কথা তুললেই উল্টো রুনাকেও অপমান করে। সংসারের অভাব অনটনের মাঝেও সে আড্ডা দিতে জানে, কিন্তু নিজের স্ত্রী সন্তানদের মুখে খাবার তুলে দিতে চায় না। সন্ধ্যাবেলায় উঠোনে বসে আকাশের দিকে তাকিয়ে রুনা ভাবতে থাকে, এই জীবন থেকে মুক্তি পাওয়া কি পসিবল? সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে তার মনে হাজারো প্রশ্ন করে। সে অনুভব করে সংসারের এই চক্র থেকে বের না হলে তার সন্তানদের জন্য হয়তো অপেক্ষা করছে এক ঘূর্ণীয়মান বাস্তবতার জীবন। ঠিক তখনই পরের দিন সকালে গ্রামের এক লোক, যার নাম মিজান, সে এসে হাজির হয় রুনার দরজায়। গায়ে ময়লা শার্ট, মুখে চতুর হাসি। সে প্রস্তাব দেয় বিদেশে যাওয়ার। সৌদি আরবের গৃহকর্মীর কাজ, ভালো বেতন, থাকা খাওয়া ফ্রি। তার মতে রুনা যদি সাহস করে পা বাড়ায় তাহলে একদিন তার ছেলে মেয়েও শহরের বড় স্কুলে পড়তে পারবে। মাটির ঘর ছেড়ে টিনের ঘরে যাবে, আর অভাব বলে কিছুই থাকবে না। রুনা থমকে যায়। এমন প্রস্তাব আগে কখনোই শুনেনি। তার মনের মধ্যে যুদ্ধ শুরু হয়। অজানার ভয়, একা বিদেশে গিয়ে কেমন হবে জীবন। সে অন্ধকার ভবিষ্যতের সাথে সন্তানদের হাসির সম্ভাবনাও টানাপড়নে। রাতে বিছানায় শুয়ে রুনার চোখ বন্ধ করে থাকতে পারে না। সাদিক ঘুমিয়ে পড়ে, কিন্তু সে জানে তার স্বামী কখনোই বদলাবে না। নিজের জন্য নয়, সন্তানদের মুখের দিকে তাকিয়ে সে ভাবতে থাকে, এবার হয়তো একটা সিদ্ধান্ত নিতেই হবে। পরের দিন সকালে আবার মিজানের সাথে দেখা হয় বাজারের মোড়ে। নিস্তব্ধে কোনো কিছু না বলে সে জানিয়ে দেয় তার সিদ্ধান্ত। মিজান তার কাগজপত্র বের করে। রুনা বুঝতে পারে এই পথ হয়তো তার মুক্তির দ্বার হতে পারে, আবার এটি হতে পারে তার জীবনের সবচাইতে ভয়াবহ অধ্যায়ের শুরু। রুনা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এখন আর পেছনে ফিরে তাকানোর উপায় নেই। দালাল মিজানের সহায়তায় একে একে পাসপোর্ট, মেডিকেল, ট্রেনিং সব প্রক্রিয়া শেষ করে ফেলে। সে সময় খুব দ্রুত কেটে যায় যাত্রার দিন। ঘনিয়ে আসে একদিন ভোরের সাদিক যখন ঘুমায়। রুনা তার সন্তানদের কাপড় চাপড় গুছিয়ে নেয়। চোখের জল লুকিয়ে 2 সন্তানকে নিয়ে যায় বাবার বাড়িতে। তার বৃদ্ধা বাবার কাঁধে দায় চাপাতে মন চাচ্ছিল না রুনার, কিন্তু উপায় নেই। বাবাকে সে কাঁদতে কাঁদতে বলে, বাবা তুমি একটু ওদের দেখে রেখো, আমি আবার ফিরবো যখন ওদের ভালো স্কুলে পড়াতে পারবো। পাড়া প্রতিবেশীদের কাছেও সে সাহায্য চায়। সবার হাতে সন্তানদের কিছু না কিছু তুলে দিতে বলে, ওদের খোঁজ রাখো, আমি দূরে থাকবো, কিন্তু মা হয়েও ভুলে যাব না। প্রতিবেশীরা চোখে জল নিয়ে আশ্বাস নেয়, তুই চিন্তা করিস না রুনা, আমরা দেখব। সেদিন সকালে যখন সে গ্রামের স্টেশন ছাড়ে, তখন চোখে শুধু সন্তানদের মুখ। মিজান তার সঙ্গেই থেকে সব ব্যবস্থা করে দেয়। প্রথমে বাসে করে ঢাকা, তারপর ট্রেনিং সেন্টারের শেষে কিছু কাগজের কাজ। দিন 3 পরে বিমানবন্দরে রুনার জীবন প্রথমবারের ঢোকার অভিজ্ঞতা। ভেতরে ভয়, অজানা এক যাত্রার উত্তেজনা আর সন্তানদের চিন্তা সব মিলিয়ে বুকটা ভার হয়ে আসে।
অবশেষে প্লেন ছাড়ে। জানালার পাশে বসে নিচে মেঘের সমুদ্র তাকিয়ে থাকে রুনা। একটা নতুন জীবনের দিকে যাত্রা শুরু হয় তার। কয়েক ঘন্টার ভয় আর ক্লান্তি কাটিয়ে সে অবশেষে পৌঁছায় সৌদি আরবে। বিদেশে মাটি, অচেনা ভাষা, মুখোশে ঢাকা চারপাশ, সবাই যেন এক নতুন পৃথিবী। এদেশে কেউ তাকে রুনা নামে চেনে না, কেউ জানে না তার সংগ্রাম, তার সন্তানদের মুখ। তবুও বুকের ভেতরে একটাই প্রতিজ্ঞা, এই পথ যতই কঠিন হোক না কেন সে লড়বে, শুধু সন্তানদের মুখে একদিন হাসি ফোটানোর আশায়। সৌদি আরবের মাটি স্পর্শ করার পরে রুনার মনে এক অদ্ভুত শূন্যতা সৃষ্টি হয়। তার পক্ষে সবকিছুই নতুন, অচেনা, এক ভয়ঙ্কর। মিজান, যে তাকে সৌদি আরবে এনেছিল, তাকে ট্যাক্সিতে করে এক নির্জন এলাকায় নিয়ে যায়। সেখানে কোনো পরিচিত মুখ ছিল না, শুধু কিছু অপরিচিত মানুষ যারা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। মিজান রুনাকে একটি বড় বাড়ির দিকে নিয়ে যায়, যেটি বেশ সুরম্য ছিল। কিন্তু রুনার চোখে এটা ছিল এক অজানা শীতল স্থান, যেখানে তার নতুন জীবনের শুরু হতে চলেছিল। মিজান রুনাকে এক কর্নারে দাঁড়িয়ে থাকতে বলে এবং কিছুক্ষণ পর একটি মধ্যবয়স্ক মহিলা বেরিয়ে আসে। তার মুখের উপর কঠিন দৃষ্টি, চোখে ভীতির ছাপ স্পষ্ট। মহিলা রুনাকে দেখে কিছুক্ষণ নীরবে থাকে, তারপর মিজানকে অল্প কথায় কিছু বুঝিয়ে বলে, এখানে তোমায় কাজ করতে হবে। মিজান জানায়, তুমি ঘরের কাজ করবে, রান্না বান্না, পরিষ্কার পরিচ্ছন্ন আর কিছু ছোটখাটো কাজ, তবে বেতন ভালো। উনার বুকটা ধকধক করে ওঠে। এতদিন তার জীবন ছিল অভাব আর সংগ্রামের, কিন্তু এখন কি আর তার জীবন সত্যি বদলাতে পারবে? সেই মহিলার দিকে একবার চোখ বুলিয়ে সে নিশ্চিত হতে পারে না, তবে তার পক্ষে এই সুযোগটা একমাত্র অপশন। রুনা ওখানে বসবাস শুরু করে। প্রত্যেক দিনগুলো ছিল অদ্ভুত। একদিকে তার নতুন পরিবেশ, অন্যদিকে কাজের চাপ। প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হতো তাকে। বাড়ির বিশাল আঙিনা, সাদা মার্বেল, বড় বড় জানালা, সবাই যেন এক নতুন দুনিয়ার প্রতিনিধিত্ব। তবে রুনা জানতো এর মধ্যে সে কিছু অর্জন করতে পারবে। মহিলা যাকে প্রথম দিন তিনি চিনতে পারেননি, আস্তে আস্তে রুনার সহকারী হয়ে ওঠে। তার মুখে এক ধরনের গম্ভীরতা ছিল, যেন সে নিজেও জীবনের কঠিন বাস্তবতাকে চুপচাপ মেনে নিয়েছে। রুনা জানতে পারে মহিলার নাম খাদিজা এবং সে দীর্ঘ বছর ধরে এখানে কাজ করছে। খাদিজা তাকে সবসময় সাহায্য করে, কিন্তু রুনা বুঝতে পারে এখানে সবার জীবনের পথ অনেক কঠিন। একদিন খাদিজা রুনাকে ডেকে বলে, এই কাজটা শুধু জীবিকার জন্য নয়, এটা আমাদের সবার জন্য পরীক্ষা। সবাই এখানে আসে কিছু আশা নিয়ে, কিন্তু কখনো কখনো আশা ধ্বংস হয়ে যায়। তুমি যতটা পারো মনকে শক্ত করে রেখো। রুনার জীবনের নতুন দিন শুরু হয়, আর সে প্রত্যেক দিন আগের চাইতেও বেশি আগ্রহী হয়ে ওঠে কাজের প্রতি। কিন্তু একদিন রাতে যখন সে একা ঘরে বসেছিল, তখন তার মনে হয় এই স্বপ্ন কি কখনোই পূর্ণ হবে? এই কাজের মধ্যে কি কোনো মুক্তি আছে? অন্যদিকে খাদিজা তার জীবনের অভিজ্ঞতা শেয়ার করতে শুরু করে। রুনা বুঝতে পারে এখানে শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্য লড়াই করতে হবে। রুনা যখন ধীরে ধীরে কাজের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে শুরু করেছিল, তখন তার সামনে এক নতুন নতুন অন্ধকার দিক উদ্ভাসিত হয়। সৌদি আরবের শেখ, যিনি সেই বাড়ির মালিক, একজন অত্যন্ত ক্ষমতাবান কিন্তু অমানবিক ব্যক্তি। প্রথম দিকে তাকে সাধারণ একজন ধনী মালিক হিসাবে দেখে রুনা এবং তার সহকর্মীরা কিছুটা নিরাপদ বোধ করেছিল, কিন্তু খুব শীঘ্রই তারা বুঝতে পারে সৌদি আরবের শেখের চরিত্রটা কিছুটা অন্যরকম। মালিকের মধ্যে সে খোলামেলা দৃষ্টিভঙ্গি এবং অবৈধ প্রবণতা ছিল, যা আরেকটু গভীরভাবে জানার পর রুনা সহ সবাই উপলব্ধি করতে পারে। শেখের আচরণ ছিল খুবই উদ্যত ও অসৎ। প্রত্যেকদিন সে কাজের মহিলাদের সাথে এমন আচরণ করত যা একেবারেই অসম্মানজনক। মাঝে মাঝে সে মহিলাদের একাকী সময় ডেকে পাঠাতো, তার ব্যক্তিগত কথা বলার জন্য বা আরও খারাপ উদ্দেশ্যে। রুনা ও খাদিজা প্রাথমিকভাবে শেখের প্রতি সতর্ক ছিল, কিন্তু যেহেতু তারা কাজের জন্য এসেছে, তারা নীরব থাকার সিদ্ধান্ত নেয়। শেখের এমন খারাপ আচরণের প্রতি রুনার তীব্র ঘৃণা সৃষ্টি হয়, তবে তখন সে বুঝতে পারছিল না কিভাবে প্রতিরোধ করবে। তার মনে মনে একটি লড়াই চলছিল, অন্যদিকে তার সন্তানদের জন্য ভালো কিছু করার স্বপ্ন, অন্যদিকে সৌদি শেখের অবহেলা ও অত্যাচারের সামনে তার অক্ষমতা। একদিন শেখ নিজেই রুনাকে তার ঘরে ডেকে পাঠায়। তুমি খুবই ভালো কাজ করছো রুনা, তোমার কাছে আরো কিছু কাজের সুযোগ আছে, তবে কিছু শর্ত পূরণ করতে হবে। সৌদি শেখ বলেন, রুনা জানতো এ ধরনের প্রস্তাব সবসময় বিপদের সূচনা হয়ে থাকে, তবে সে জানতো না কিভাবে প্রত্যাখ্যান করব বা কিভাবে মুখোমুখি হব। এই অত্যাচারে তার অন্তরে অশান্তি আর সহ্য শক্তি শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু তার সামনে একটাই চিন্তা, সে কখনোই তার সন্তানদের জন্য কিছুই করতে পারবে না। এরপর রুনা ও তার সহকর্মীরা আরো বেশি করে বুঝতে পারে তাদের জীবনে এই অত্যাচারের বিরুদ্ধে কিছু করা ছাড়া আর কোনো উপায় নেই। সে খাদিজাকে একদিন বলে, আমরা কোথাও চলো পালিয়ে যাই, এখান থেকে কিছু করার জন্য আমাদের আরো শক্তিশালী হতে হবে। রুনা ধীরে ধীরে বুঝতে শুরু করেছিল শেখের চোখে সে আর কেবল একজন গৃহকর্মী নয়, বরং এক অসহায় নারী যার দুর্বলতা থেকে পুঁজি করে তাকে নিজের খেয়াল খুশি মতো ব্যবহার করতে চায়।
একদিন রাতে শেখ তাকে ডেকে বলে, তুমি যদি বিশেষভাবে আমার খেয়াল রাখো তাহলে তোমার জন্য টাকা, অলংকার আর ভালো জীবন অপেক্ষা করছে। কথাগুলো শুনে রুনার জীবন শিউরে ওঠে। সে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কোনো উত্তর না দিয়ে সে ঘর থেকে বেরিয়ে আসে। শুরু হয় শেখের আসল টোপ। রুনা এই নিরুত্তর প্রতিবাদ তাকে শেখের প্রতিহিংসার শিকার বানিয়ে ফেলে। শেখ তাকে দিন দিন কঠিন পরিশ্রমে কাজ দেয়, খেতে কম দেয়, কখনো আবার ঘুমাতে দেয় না ঠিক মতো। অন্য মেয়েরা কিছু না বললেও রুনার মধ্যে কিছু একটা আলাদা ছিল। সে অন্যায় মেনে নিতে চায় না। রুনার শরীর ভেঙে পড়েছিল। রোজ ভোর থেকে গভীর রাত পর্যন্ত সে কাজ করত, বাড়ি ঝাড়ু, থালা বাসন, কাপড় কাচা, বাগান পরিষ্কার, সব। তবুও আর শেখ যেন শান্তি পায় না। যখন তখন গালাগালি, ছোট ছোট ভুলের জন্য মারধর, অপমানজনক কথাবার্তা সবাই ছিল রুনার তিক্ত সঙ্গী। একদিন এক কাপ চায়ের জন্য শেখ রেগে গিয়ে রুনাকে চুল ধরে টেনে ফেলে এবং মুখে ঘুষিয়ে দেয়, তুই আমার কথা শুনবি না, এখান থেকে তোর পালানোর কোনো উপায় নেই। রুনার মুখ ফেটে রক্ত পড়ে। কিছুক্ষণ চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, কিন্তু সে কোনো শব্দ করে না। হিজার চোখে ভেসে ওঠে তার ছেলে মেয়েদের মুখ। আরো শক্ত হয় সে। সেই রাতে সে বুঝে যায়, যদি সে চুপচাপ থাকে তাহলে এই নির্যাতন একদিন তাকে শেষ করে দিবে। সে ঠিক করে সে সহ্য করবে না, যা হওয়ার তাই হবে। সে কোনোদিনও নিজের ইজ্জত বিক্রি করবে না। শুরু হয় মানসিক যুদ্ধ। বাঁচতে হবে, কিন্তু নত হতে নয়। রাত গভীর হলেই পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে যায়। অন্য কাজের মেয়েরা নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়ে, কিন্তু রুনার ঘুম আসে না। তার বুকের মধ্যে কেমন অজানা আশঙ্কা যেন ঘুমড়ে ওঠে। এমনই একটি রাতে হঠাৎ শেখ নিজে এসে রুনার ঘরের দরজায় দাঁড়ায়। চোখে মুখে তার অদ্ভুত ও অগ্রাসনের দৃষ্টি। আজ তুই কিছুই করতে পারবি না বলে দরজায় ছিটকে নিয়ে এক টান দিয়ে খুলে ফেলে। রুনা বিহত কণ্ঠে তাকে অনুনয় করে, দয়া করে আপনি আপনার মা বোনের মতো আমাকে ছেড়ে দিন। কিন্তু সে আকুতি শেখের কান পর্যন্ত পৌঁছায় না। তার কাছে রুনা কেবল এক দেহ মাত্র, যার কষ্ট, লজ্জা আর সম্মানের কোনো মূল্য নেই। সে রাতে শুরু হয় রুনার উপরে শেখের পাশবিক নির্যাতন। প্রথম রাতেই সে ভেঙে পড়ে, চোখে জল শুকিয়ে যায়, শরীর আবাস হয়ে আসে। মনে পড়ে দুই সন্তান, তার পিছনে ফেলে আসা ছোট্ট একটি মাটির ঘর। কিন্তু শেখ থেমে থাকে না। রাতের পর রাত, দিনের পর দিন এই জোর জবরদস্তি যেন রুনার জীবনে এক নরক হয়ে দাঁড়ায়। রুনা কাউকে কিছু বলতে পারে না। ভয়, অপমান আর দেশ অন্তরের নিঃসঙ্গতা তাকে গিলে খায়। সে হুমকি দেয়, চুপ না থাকলে দেশে পাঠিয়ে দেব, এমন ভাবে যে কাউকে মুখ দেখাতে পারবি না। রুনা এখন আর শুধু একটি শোষিত নারী নয়, সে এক নীরব আগুন, যাকে শেখ প্রত্যেকদিন জ্বালিয়ে মুছে দিতে চায়। রুনা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিল, শরীর ও মনেও। শেখের অমানবিক আচরণ তাকে ভেঙে দিচ্ছিল, কিন্তু তবুও সে বুকের ভেতর শক্ত করে ধরে রাখতে চায় সন্তানদের মুখ। তার একটাই আশা ছিল, সন্তানদেরকে আবার কোলে নেবে আর কখনো এমন জীবন তাকে ছুতে পারবে না। একদিন সাহস করে সে সেই লোকের খোঁজ করলো যে তাকে এখানে এনেছিল। দালাল মিজান অনেক কষ্ট করে তার ফোন নম্বর সংগ্রহ করে কল দেয় তাকে। ভাই, আমি দেশে ফিরতে চাই, এখানে থাকা যাচ্ছে না, আমি আর থাকতে পারছি না। ওপাশ থেকে মিজানের গলা ঠান্ডা কিন্তু কর্কশ, আপা আপনি তো জানেন না আপনি এখন ফ্রি না। আমি কিন্তু আপনাকে শেখ সাহেবের কাছে বিক্রি করে দিয়েছি, অনেক টাকা লেগেছে, চাইলে কি কেউ ফিরে যেতে পারে? মুহূর্তে সবকিছু স্তব্ধ হয়ে গেল। রুনার চারপাশ মনে হয় যেন তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সে এতদিন ধরে ভাবছিল বিদেশে সে কাজ করবে, শারীরিক কষ্ট হলেও একদিন দেশে ফিরে যাবে। কিন্তু এখন সে বুঝলো সে আসলে বন্দী, এক জীবন্ত কারাগারে আটকে আছে সে। সেখান থেকে ফেরার কোনো পথ নেই। রুনা চেয়েছিল পালিয়ে দেশে ফিরে যেতে, সন্তানদের কাছে ফিরে গিয়ে আবারও নতুন করে জীবন শুরু করতে, কিন্তু বাস্তবতা ছিল তার জন্য এক লাহোর খাঁচা। মিজানের মুখে সে শুনেছে সে আসলে বিক্রি হয়ে গেছে, কোনো কাজের জন্য নয়, বরং এক লালসা পরনয়ন শেখের ভোগের পণ্য হয়ে। দিন পেরিয়ে যায়, রাত নেমে আসে, আর সে রাত হয়ে ওঠে রুনার সবচেয়ে বড় অভিশাপ। শেখ প্রায় প্রত্যেক দিনই তার ঘরে আসে, দরজা বন্ধ করে রুনাকে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করে। রুনা প্রতিরোধ করে কান্নাকাটি করে, শেখের পায়ে পড়ে, কিন্তু কিছুতেই শেখের কামনার সামনে কাজ করে না। রাতের পর রাত সে লজ্জিত হয়, ভাঙচুর হয় তার আত্মমর্যাদার। নিজের শরীরকে নিজেই বলে মনে হয় না তার। প্রতিটি দিন যেন তাকে একটু একটু করে মেরে ফেলেছে, কিন্তু তার চোখে শুধু দুটি মুখ ভেসে ওঠে, তার সন্তানদের। সে নিজেই নিজেকে বোঝায়, আমার জন্য না হোক, ওদের জন্য বাঁচতে হবে, সহ্য করতে হবে। একদিন না একদিন এই নরক থেকে মুক্তি পাবো, কিন্তু সেই দিন কবে আসবে তা জানে না রুনা। সে জানে শুধু এতটুকুই, এই যন্ত্রণা চিরকাল সহ্য করা যায় না। একদিন এই আগুনে পুড়ে হয়তো সে ছাই হয়ে যাবে, অথবা এই ছাই থেকে এক নতুন রুনার জন্ম হবে। এক রাতে যখন আবার সে দুঃসাহস মুহূর্ত কাটিয়ে এক বিছানায় তুলেছিল রুনা, চোখ বেয়ে চুপচাপ গড়িয়ে পড়েছিল অশ্রুধারা, তখনই ধীরে ধীরে সে উঠে বসলো, নিজের কাপা হাত তুলে ধরলো আকাশের দিকে। জানালার বাইরে দেখা যাচ্ছিল সৌদি আরবের জ্বলন্ত আকাশ, আর সে আকাশের গভীরে রুনা খুঁজে পেয়েছিল মুক্তির এক বিন্দু আলো। সে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হে আল্লাহ, তুমি জানো আমি কি অন্যায় শিকার, তুমি জানো আমি কি লড়াই করছি প্রত্যেক দিন।
আমার সন্তানদের মুখ আমি আর কোনোদিন কি দেখতে পারবো না? হে আল্লাহ, তুমি যদি না সহায় হও তবে আমি কোথায় যাব? উনার বুকের ভিতর জমে থাকা হাজারো দিনের কান্না যেন সেই রাতে ছুটে এলো আল্লাহর দরবারে। তার বিশ্বাস জন্মালো মানুষের হাত ধরে নয়, কেবল আল্লাহ তাআলাই পারে তাকে এই অন্যায় ও অমানবিক দুনিয়া থেকে মুক্তি দিতে। সে রাতের পর থেকে প্রতিটি সেজদায় সে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে মুক্তির জন্য, সন্তানদের কাছে ফিরে যাওয়ার জন্য, আর নিজের আত্মসম্মান রক্ষা করার জন্য। আশ্চর্যজনকভাবে সেই প্রার্থনার মধ্যে যেন এক শক্তি খুঁজে পায় রুনা। শরীর আজও অত্যাচারে বিদীর্ণ, কিন্তু মন সে আবার একটুখানি আলোর স্পর্শে নরম হয়ে উঠেছিল। রুনা বুঝতে পারে জীবনের সব দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর দরজা সবসময় খোলা থাকে। বাংলাদেশে রুনার 2 সন্তান যেন প্রত্যেকদিন মায়ের অভাবে একটু একটু করে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। ছোট্ট কুঁড়ে ঘরে এখন আর আগের সেই হাসির শব্দ শোনা যায় না। সেই রুনার ঘুম ভাঙানোর ডাক নেই। ভোরের মাঠের চুলায় রান্না করা ভাতের গন্ধ। দাদার বাড়িতে থাকলেও তারা যেন সবসময় একাকী। মায়ের স্পর্শ, ভালোবাসা আর নিরাপত্তার অভাব তাদের মনকে দিন দিন কঠিন করে তুলেছিল। বড় সন্তানটি স্কুলে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছে। মায়ের মুখ না দেখে তার সকালটাই যেন অসম্পূর্ণ লাগে। ক্ষুধা লাগলেও কারো কাছে চাইতেও লজ্জা পায় সে। আর ছোট জন, সে মায়ের নাম ধরে মাঝে মাঝে ঘুম থেকে কেঁদে ওঠে। রাতে একা বিছানায় শুয়ে কাঁদে, জিজ্ঞেস করে মা কবে আসবে? মা কি আর আমাদের ভালোবাসে না? পাড়া প্রতিবেশীরা প্রথম দিকে খোঁজ নিয়েছিল, খাবার দিয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবাই ব্যস্ত হয়ে পড়ে নিজের নিজের জীবনে। সন্তানেরা আজ অন্ধকারে দাঁড়িয়ে আছে। না আছে মায়ের কোলের আশ্রয়, না আছে বরাবর দায়িত্বশীলতা। তাদের বাবা আগের মতোই বেকার, অলস ও দায়িত্ব জ্ঞানহীন। রুনা না থাকার সুযোগে সে আরো বেশি আড্ডা, মদ আর বেহায়াপনার মধ্যে ডুবে যায়। সন্তানের দিকে তার আর কোনো খেয়াল নেই, কোনো দায়িত্ববোধও নেই। রুনা চলে যাওয়ার পর অনেকদিন পর্যন্ত সাদিক আর আগের মতোই উদাসীন আর দায়িত্ব জ্ঞানহীনতা ছিল। তবে সময়ের সাথে সাথে চারপাশের কথা, সন্তানের কান্না, অভাব আর শূন্য ঘরের নীরবতা তার ভিতরটা ধীরে ধীরে ঝাঁকি দিতে শুরু করে। রুনার অনুপস্থিতিতে 2টি শিশুর কষ্ট যেন একদম চোখে পড়ে। তারা মায়ের কোলে যেতে চায়, কিন্তু যেতে পারে না। তাদের মুখে ক্লান্তি, অভাব আর একরাশ শূন্যতা দেখে সাদিকের বুক ধ্বংস হয়ে পড়ে। গ্রামের লোকেরা প্রায় প্রশ্ন করে, তোর বউ কোথায় গেল? এমন ভালো মেয়ে তুই সামলাতে পারলি না। এইসব কথাগুলো সাদিকের ভেতরে তীব্রভাবে বাজে। সে আর ঘরের ভেতরে নিজেকে আটকে রাখতে পারেনি। প্রথমবারের মতো সে ভাবতে শেখে রুনা শুধু তার স্ত্রী নয়, সে একজন মা, একজন যোদ্ধা। সে নিজের সন্তানদের মুখে ভাত তুলে দিতে মরিয়া হয়ে পড়ে বিদেশে পাড়ি জমিয়েছিল, অথচ সে স্বামী হয়ে কি দিল? শুধু অবহেলা আর কষ্ট। এই উপলব্ধি সাদিককে বদলে দিতে শুরু করে। সন্তানদের মুখের দিকে তাকিয়ে সে সিদ্ধান্ত নেয় সে আর এমন জীবন চায় না। সে চায় রুনার সামনে দাঁড়িয়ে তার চোখে চোখ রেখে বলতে, আমি বদলে গেছি, আমি তোমার পাশে থাকতে চাই। অনেক কষ্টে সাদিক পাসপোর্ট করে ফেলে। জমি জমা বন্ধক দিয়ে কিছু টাকা জোগাড় করে এক দালালের খোঁজ পায় সে। দালাল তাকে জানায় সৌদি যাওয়ার সুযোগ আছে, কিন্তু পথটা সহজ হবে না। তবুও সাদিক পিছপা হয় না। সন্তানের মুখে মায়ের অভাব আর নিজের অপরাধবোধ এক হয়ে তাকে সাহস দেয়। সে সৌদি আরবে যাওয়ার জন্য তৈরি হয়। এই প্রথমবারের মতো নিজের পরিবারের জন্য সত্যিকারে কিছু করতে চায় সে। সাদিক সৌদিতে পৌঁছে জানতো না তার স্ত্রী কোন শহরে কোন এলাকায় আছে। রুনার নাম বা ঠিকানা ছাড়া বিদেশে এই অচেনা দেশে খুঁজে পাওয়া যেন সূর্যের ছিদ্রে সূর্য দেখার মতো অসম্ভব। কিন্তু সাদিক হাল ছাড়লো না। সে প্রত্যেকদিন রাস্তায় শ্রমিকের ক্যাম্পে বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে ঘুরে বেড়ায়। একসময় ভাগ্য সরায় হয় একজন বাংলাদেশি রেস্টুরেন্ট মালিক, যিনি এখন বহু বছর ধরে আছেন। সাদিকের মুখে রুনার গল্প শুনে সহানুভূতিশীল হয়ে ওঠেন। তিনি নিজের পরিচিত এক শ্রমিক নেতা ও প্রবাসী সংগঠনের মাধ্যমে একটি খবর এনে দেন। রুনা নামে এক নারী সেই শেখের বাড়িতেই কাজ করে এবং তার অবস্থা খুবই করুণ। সাদিক সঙ্গে সঙ্গে সেখানে যেতে চায়। শেখের মতো প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে কিছু করার সাহস নেই তাদের। তখন সে বাংলাদেশি শ্রমিক সংগঠন সহায়তা নিয়ে একসঙ্গে শেখের বাড়ির দিকে রওনা হয়। রাতে ভয়ের মধ্যেও একদল সাহসী মানুষ শেখের প্রাসাদের সামনে পৌঁছায়। প্রবেশের সময় শেখের দেহরক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। সাদিক ও সংগঠনের কয়েকজন সদস্য মিলে সাহস করে দেহরক্ষীদের বাধা অতিক্রম করে ভিতরে ঢুকে পড়ে। এক নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হয়। তখন ঘরের ভেতরে সাদিক দেখতে পায় রুনা এক কর্নারে চুপচাপ পড়ে আছে, চোখে পানি, মুখে আতঙ্ক ও শরীর জুড়ে আঘাতের চিহ্ন। আর সেই চিরপরিচিত চোখ দুটো আজ যেন নিভে গেছে। রুনার চোখ সাদিককে দেখে বিস্ময় বড় হয়ে যায়। সে যেন বিশ্বাসই করতে পারে না এই মানুষটা একদিন তার কান্না শুনতে পছন্দ করতো না। সে মানুষটি আজ তার জন্য প্রাণ বাজি রেখে এখানে এসে দাঁড়িয়েছে। রুনা নিস্তব্ধে কান্নায় ভেঙে পড়ে। সাদিক তাকে বুকে জড়িয়ে ধরে। চোখ বেয়ে নেমে আসে নীরব অনুশোচনার অশ্রু। অবশেষে দীর্ঘ নির্যাতনের অধ্যায় পেরিয়ে রুনা তার স্বামী সাদিকের সঙ্গে বাংলাদেশে ফিরে আসে। বিমানবন্দরে নেমে যখন সন্তানের মুখ দেখে তার ভেতরে ভেঙে পড়া মানুষটা একটু একটু করে জোড়া লাগতে শুরু করে। অনেকদিন পর সন্তানদের কোলে নিয়ে সে যেন জীবনের সবচাইতে বড় শান্তিটুকু খুঁজে পায়।
যদিও তার ভেতরে ক্ষত এত সহজে শুকাবে না, তবে সন্তানদের মুখে হাসি দেখে সে আবারও স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করে। রুনা আগের মতো আর চুপচাপ নয়, এবার তার চোখে একটা অভিজ্ঞতা, গভীর ছাপ, মুখের দৃঢ়তা। অন্যায়ের সামনে সে আর কখনোই মাথা নত করবে না। সে জানে জীবন তাকে ভেঙে ফেলতে চেয়েছিল, কিন্তু পারেনি। সাদিক পাল্টে যায়, অলসতা ও দায়িত্বহীনতা ছেড়ে। এবার সে গ্রামের হাটে ছোট্ট একটা চায়ের দোকান দেয়। সকালে উঠে কাজ করে সন্ধ্যায় বাড়ি ফিরে। সে বুঝে গেছে পরিবারের মানে কেবল ভাত কাপড়ের জোগান নয়, ভালোবাসা, সম্মান আর একে অপরের পাশে থাকা। এই গল্প শুধু রুনার নয়, এটি হাজারো রুনা নামের মেয়েদের। নারী শুধু একটা দেহ নয়, সে একজন মা, একজন স্ত্রী এবং একজন যোদ্ধা। তার স্বপ্নকে সম্মান দিন এবং তার কষ্টকে অবহেলা করবেন না। হ্যালো বন্ধুরা, যখন একজন মহিলা আইপিএস অফিসার গোপন অভিযানে বিধবার ছদ্মবেশে কারাগারে যান, তখন তার সামনে জেলের এক ভয়াবহ সত্য উন্মোচিত হয়। তিনি বুঝতে পারেন যে কারাগার কেবল অপরাধীদের শাস্তি দেওয়ার জায়গা নয়, বরং সংগঠিত শোষণের কেন্দ্র হয়ে উঠেছে। সেখানকার জেলার রাতের অন্ধকারে মহিলা বন্দীদের তার ঘরে ডেকে নিয়ে তাদের শারীরিক শোষণ করেন। তার কামলালসা থেকে কোনো মহিলা বন্দী রেহাই পায়নি। প্রত্যেকেই তাদের পরিচয় ত্যাগ করতে বাধ্য হয়। যখন আইপিএস ম্যাডামও একজন বন্দী হিসাবে সেখানে পৌঁছান, তখন তার সাথেও একই ঘটনা ঘটে, যা অন্যান্য বন্দীদের সাথে ঘটে আসছে। কিন্তু বন্ধুরা, এরপরে যা ঘটেছিল তা পুরো জেল ব্যবস্থাকে নাড়া দিয়েছিল। সর্বোপরি আইপিএস ম্যাডাম কি করেছিলেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তুমি অনেক মজা করবে এবং একটা দারুণ শিক্ষাও পাবে। তো বন্ধুরা, ভিডিওটি অসম্পূর্ণ রাখবেন না, কারণ অসম্পূর্ণ জ্ঞান সর্বদা বিশেষ সমান। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনাদের সকলকে ভিডিওটিতে লাইক করার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং কমেন্ট বক্সে জয় হিন্দ লেখার অনুরোধ করা হচ্ছে। তো বন্ধুরা, চলুন এই ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তখন রাত প্রায় 10টা। রাজধানী দিল্লির শান্তি আরো গভীর মনে হচ্ছিল যখন আইপিএস ভাবনা রাঠোর শহরের একটি বিলাসবহুল সরকারি বাংলার ভেতরে তার টেবিলের উপর ঝুঁকে বসেছিলেন। সামনে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফাইল, কম্পিউটারের স্ক্রিনে নীল আলো আর ঘরের নীরবতার বাতাস বইছে। সবকিছুই ইঙ্গিত দিছিল যে এটি কোনো সাধারণ রাত ছিল না। টেবিলের উপর রাখা ভারী ফাইলের দিকে তার চোখ বরাবর স্থির হচ্ছিল, যেন সে ফাইলটি তাকে ডাকছে। তাতে লেখা ছিল গোপনীয় নারী কারাগারে অনিয়ম প্রতিবেদন। ভাবনা একটা গভীর নিঃশ্বাস নিল, যেন ভেতর থেকে নিজেকে শক্তিশালী করছে, এবং ফাইলটি খুলল। প্রথম পাতাটি তাকে একেবারে নাড়া দিয়েছিল। ইন্সপেক্টর রঞ্জিত যাদবের বিরুদ্ধে যৌন হয়রানি, নির্মম মারধর এবং মহিলা বন্দীদের মানসিক শোষণের অভিযোগ আনা হয়েছিল। নিচে দুটি ঝাপসা ছবি এবং অজানা উডোস থেকে পাঠানো একটি অডিও ক্লিপের লিখিত প্রতিলিপি সংযুক্ত করা হয়েছে। ভাবনার হৃদয় কেঁপে উঠল। এটা শুধু কর্তব্য ছিল না, এটা ছিল একজন মানুষের ডাক। বছরের পর বছর ধরে দেয়ালে চাপা পড়ে থাকা নারীদের আর্তনাদ শোনা যাচ্ছিল। সরকারি তদন্তের সময় লাগবে, কিন্তু এই মহিলাদের চিৎকার আর থেমে থাকতে পারল না। সেই রাতে ভাবনা একটা সাহসী সিদ্ধান্ত নিল। সে নিজেই কারাগারে যাবে, কিন্তু তার আসল পরিচয় নিয়ে নয়। সে গৌরী হয়ে উঠবে, একজন দরিদ্র 35 বছর বয়সী বিধবা, যার বিরুদ্ধে তার মধ্যভোগ স্বামীকে খুনের মিথ্যা অভিযোগ আনা হয়েছে। ভুয়া মামলা, আদালতের রিমান্ড, মেডিকেল সাপোর্ট সবকিছু বাস্তব করে তোলা হয়েছে। এই মিশন সম্পর্কে তথ্য কেবল 4 জন কর্মকর্তার মধ্যে সীমাবদ্ধ ছিল। 3 দিন পর দিল্লির একটি মহিলা কারাগারের ভারী গেট দিয়ে একটি পুলিশের জিপ প্রবেশ করে। জিপ বের করে শুকিয়ে যাওয়া একজন মহিলা, খুবই সাধারণ ভিত মহিলা, এলোমেলো চুন, চোখে ক্লান্তি এবং কবজিতে ভাঙা চুড়ি। তিনি আর কেউ নন, আইপিএস ভাবনা রাঠোর, যিনি এখন গৌরী রূপে কারাগারে ছিলেন। জেলের প্রথম রাতেই তার আত্মা কেঁপে উঠল। ঘরে স্যাঁতসেঁতে ভাবছিল, রাতের খাবার পচা ডাল আর শুকনো রুটি, আর সর্বোপরি একজন মহিলা রক্ষী যিনি গালিগালাজ করলো। চারিদিকে কান্নার শব্দ ভেসে আসছিল, যেন প্রতিটি ঘরে একটি দুঃখের গল্প আছে। কিন্তু ভাবনার প্রতিটি মুহূর্ত বেঁচে ছিল। এটা কোনো চালাকি ছিল না, এটা একটা যুদ্ধ ছিল। পরের দিন একজন মহিলা ধীরে ধীরে কাছে এসে বসলেন। তুমি কি এইমাত্র এসেছো বোন? বেশি কথা বলো না, যদি পরিদর্শক তোমাকে লক্ষ্য করেন তাহলে তোমার কাজ শেষ হয়ে যাবে। সে ছিল রুবিনা, যাকে কোনো বিচার ছাড়াই 4 বছর জেলে রাখা হয়েছিল। কিন্তু কেন? ভাবনা নির্দোষভাবে জিজ্ঞাসা করলো। রুবিনার চোখ জলে ভরে গেল। সে রাতে আমাকে ফোন করে, যে অস্বীকার করে তাকে সে মারধর করে, খাওয়া বন্ধ করে দেয় অথবা কিছু মিশিয়ে দেয়। ভাবনার হৃদয় ফেটে যাওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু সে তার মুখ শান্ত রেখেছিল। সে জানতো যে এই লড়াই সহজ হবে না, কিন্তু এখন সে পিছু হটবে না। সে আলমারির দেওয়ালে একটি ছোট ক্যামেরা লুকিয়ে রেখেছিল, যিনি প্রতিটি গতিবিধি রেকর্ড করছিলেন। তার আসল ইউনিফর্ম এবং মোবাইল ড্রাইভার সতীশের সাথে বাইরে ছিল। তৃতীয় রাতে ইন্সপেক্টর রঞ্জিত হাজির, লম্বা ভারী শরীর, চোখে ভয়ানক কামনা আর মুখে ক্ষমতার অহংকার। তুমি কি নতুন? সে হেসে জিজ্ঞাসা করলো। ভাবনা নিচু করে বলল, গৌরী, শুধু এটুকুই বলল। সে ভাবনার থুতনি ধরে তার মুখ উঁচু করলো। এই কারাগারে তাজা বাতাস আসবে, এটা ভালো। ভাবনার শরীর কেঁপে উঠল,
কিন্তু তার চোখের পিছনে একটা ঠান্ডা আগুন জ্বলছিল। সে ক্যামেরা রেকর্ডিং পরীক্ষা করলো, সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু সে ঘুমাতে পারলো না। কোষের ফাটল থেকে আসা কান্না তার আত্মাকে বিচলিত করছিল। সে নিজেকে প্রতিশ্রুতি দিল, এখন কোনো কান্না দমন করা হবে না। শেষ শুরু হয়েছে। চতুর্থ দিন দুজন প্রহরী গভীর রাতে এসেছিল। সংখ্যা 114, বেরিয়ে যাও, স্যার ফোন করেছেন। 114 সংখ্যাটি অর্থ গৌরী। ভাবনাকে কারাগারে সেই অংশে নিয়ে যাওয়া হয়েছিল যেটিকে প্লেন ব্যারাক বলা হতো, যেখানে সাধারণ বন্দীরা যেতে পারে না। ইন্সপেক্টর রঞ্জিতের বিলাসবহুল অফিস, দেওয়ালে ছবি, মদের বোতল আর এক কোণে একটা দামি সোফা। এসো নতুন রানী। রঞ্জিত চেয়ারে বসে বলল, এখন তোমার নাম আমি যা চাইবো তাই হবে। ভাবনার চোখ দুটো তখন অবনত, কিন্তু তার চুড়িতে লুকানো ক্যামেরাটি সবকিছু রেকর্ড করছিল। রঞ্জিত যখন তার পাল্লু টেনে ধরার চেষ্টা করলো, ভাবনা ভয়ে নিজেকে পেছনে টেনে নিল। তুমি কি ভয় পাচ্ছ? সে হেসে জিজ্ঞাসা করলো। হ্যাঁ, ভাবনা কাঁপা কাঁপায় বলল। এখানে অভ্যস্ত হয়ে যেতে ভয় পাওয়ার দরকার নেই, রঞ্জিত বলল এবং বেল টিপলো। একজন মহিলা প্রহরী এলেন। ওটাকে ব্যারাকে রাখো, আমার দৃষ্টির আড়ালে। কিন্তু ঘরটি একটু পরিষ্কার ছিল, কিন্তু সেখানকার দেয়ালগুলো নজরদারিতে ছিল। রাত 2টায় আবার দরজা খুলে গেল। রুবিনা চুপচাপ ভিতরে এলো। গৌরী দিদি, সাবধানে থেকো, সে যে কোনো সময় আসতে পারে। এখান থেকে অনেক নারী ভেঙে পড়েছেন। ভাবনার চোখ অশ্রুতে ভরে উঠল, কিন্তু কণ্ঠে দৃঢ়তা ছিল। এখন তোমার কণ্ঠস্বর কেবল দেওয়াল থেকে লাফিয়ে উঠবে না, রুবিনা, আমি তোমাকে কথা দিচ্ছি। পরের 2টি রাত ছিল লোমহর্ষক। ইন্সপেক্টর রঞ্জিত মিষ্টি কথা থেকে শুরু করে হুমকি পর্যন্ত সবকিছু চেষ্টা করছে। কখনো সে তার পাশে বসতো, আবার কখনো তার হাত ধরে টানার চেষ্টা করত, কখনো খাবারের অজুহাতে তাকে ডাকতো। কিন্তু ভাবনার প্রতিবারই ভয়ের অভিনয় করে থাকে। সে ভেতরে সবকিছু রেকর্ড করতে থাকলো। প্রতিটি অশ্রু, প্রতিটি কাপা কণ্ঠস্বর তার মিশনে অংশ হয়ে উঠেছে। গত 4 দিন ধরে তার কারাগারের বাইরে প্রতিদিন আইনজীবীর পোশাক পরা একজনকে দেখা যাচ্ছিল, চালক সতীশ। তার চোখ ক্রমাগত কারাগারের দেওয়ালের দিকে তাকিয়েছিল এবং তার হাতে থাকা ছোট ক্যামেরাটি প্রতিটি কার্যকলাপ রেকর্ড করছিলেন। তিনি প্রতিটি ফুটেজ সুরক্ষিত রাখতেন। তিনি জেল কর্মীদের গতিবিধি পর্যবেক্ষণ করতেন এবং গণমাধ্যম ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেন। সতীশের উদ্দেশ্য ছিল স্পষ্ট, ভাবনাকে নিরাপদে বের করে আনা এবং ওই কারাগারের দেওয়ালের ভেতরে যে পৈশাচিক ষড়যন্ত্র তৈরি হচ্ছিল তা ফাঁস করে দেওয়া। আর তারপর এলো চতুর্থ রাত, নীরবতায় ডুবে থাকা। কিন্তু ঝড়ের আগের শান্তির মতো এই রাতে ইন্সপেক্টর রঞ্জিত যাদব ভাবনাকে স্পষ্ট ভাষায় সতর্ক করে দিয়েছিলেন, আজ রাত তোমার শেষ পরীক্ষা। তুমি মাথা নত করবে, নয়তো আমি তোমার অস্তিত্ব মুছে ফেলবো। ভাবনা ঘরের দরজা খুলে গেল, কিন্তু এবার সে দুর্বল ছিল না। তার কাছে একটি উচ্চ প্রযুক্তির যন্ত্র ছিল, যা সে লুকিয়ে রেখে তার কোমরের পিছনে বেঁধে রেখেছিল। এই ডিভাইসটি কেবল একটি বোতামের মাধ্যমে কারাগারের বাইরে সতীশকে সংকেত পাঠাতে পারে। ইন্সপেক্টর ঘরে প্রবেশ করার সাথে সাথে এবং তার মাতাল চোখে কামভাব ফুটে উঠতে শুরু করলে ভাবনার ডিভাইসের বোতাম টিপে দেয়। জেলের বাইরে গাড়িতে বসে থাকা সতীপ সংকেতটি পেয়েছিলেন। তিনি তৎক্ষণাৎ কাজে নেমে পড়লেন। তার সাথে ইতিমধ্যে প্রস্তুত কমিশনার, মহিলা কমিশনার কর্মকর্তা এবং 2 জন সাংবাদিককে নিয়ে দ্রুত কারাগারের দিকে এগিয়ে গেলেন। এবার কারাগারের শ্বাসরুদ্ধকর রাতগুলোর এক নতুন হাওয়া বইতে শুরু করলো। ভেতরে ভাবনা তখনও গৌরী হিসেবে দাঁড়িয়েছিল, কিন্তু তার চোখে আর শুধু ভয় ছিল না, সেখানে আগুন জ্বলছিল। কারাগারের দেয়াল থেকে আর কারো কান্না শুনতে পেল না। সে একটা বড় ঝড়ের ভয় পেয়েছিল। ভাবনার মিশন এখন এমন এক সন্ধিক্ষণে পৌঁছে এসেছে, সেখান থেকে ফিরে আসা অসম্ভব ছিল। রাত 11টা বাজে। ইন্সপেক্টর রঞ্জিত মদের বোতলটি হাতে নিয়ে দুলতে দুলতে তার ঘর থেকে বেরিয়ে এলেন। তার পকেটে ছিল ডিআইপি আলমারির চাবি, যেখানে গৌরী অর্থাৎ ভাবনা তালাবদ্ধ ছিল। গেটে মোতায়েন 2 প্রহরী তার সিগন্যালে এমনভাবে পথ পাড়ি দেয় যেন একটা নিত্যদিনের ব্যাপার। দরজা খোলার সময় রঞ্জিত বলল, আজ কোনো অজুহাত মানা হবে না গৌরী, আজ থেকে তুমি আমার হবে। ভাবনা 2 পা পিছিয়ে গিয়ে নিচু স্বরে বলল, আমি আপনার সেবা করতে প্রস্তুত স্যার, শুধু একটু করুণা করো। রঞ্জিত দরজা বন্ধ করে দেয়। এখন ভেতরে মাত্র 2 জন লোক ছিল, একটি শিকার এবং অপরটি শিকারী। কিন্তু বাস্তবে সে শিকার করেনি, বরং ফাঁদ পেতেছিল। ভাবনা আস্তে আস্তে কোমরের পিছনে বোতাম টিপলো। লাইভ ফিড শুরু হয়ে গিয়েছিল। সতীশ তৎক্ষণাৎ ভিডিওটি অনলাইনে লাইভ স্ট্রিম করা শুরু করলেন। রঞ্জিত ভাবনার দিকে এগোতেই ভাবনা থেমে বলল, তোমার কাছে আসার আগে একটা কথা জেনে নাও, আমার কি আগে সেবা করা উচিত, নাকি আমি যে গোপন কথা জানি তা প্রকাশ করা উচিত? রঞ্জিত থামলো। তুমি কি বলতে চাইছো? ভাবনার চোখে এখন কোনো ভয় বা দ্বিধা নেই, শুধু আগুনের শিখা। এই কারাগারে তুমি শুধু ইউনিফর্ম পরো না, তুমি একটা ডাকাত চালাও। রুবিনা, শবনম এবং আরো অনেক মহিলা তোমার লালসা এবং লোভের শিকার হয়েছে। জেলে মাদক আনা, নারীদের বিক্রি করা এবং যে কেউ কথা বললে তার লাশ কুপিয়ে ফেলে দেওয়া, এটাই তোমার সত্য, তাই না? রঞ্জিত হাসতে চেষ্টা করলো। তুমি কি করবে? বিধবা মহিলা, তোমার কথা কে শুনবে? ভাবনা ঠান্ডা গলায় বলল, যে শুনতে চেয়েছিল সে শুনেছে, তুমি এখন লাইভে আছো।
পুরো দেশ তাকিয়ে আছে। রঞ্জিতের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে যখন ঘুরে দাঁড়ালো ঠিক তখনই দরজাটি খুলে গেল। মহিলা কমিশনের কর্মকর্তারা, পুলিশ কমিশনার, সাংবাদিক এবং সতীশ ভেতরে প্রবেশ করলেন। ইন্সপেক্টর রঞ্জিত যাদব, আপনাকে ধর্ষণের চেষ্টা, নারী হয়রানি এবং কারাগারের ভেতর অপরাধমূলক কার্যকলাপ পরিচালনার জন্য গ্রেফতার করা হয়েছে। রঞ্জিত পালানোর চেষ্টা করে, কিন্তু হাত করা পড়া পুলিশ সদস্যরা তার চারদিক থেকে ঘিরে রেখেছে। যারা এতদিন তার আদেশ পালন করত তারা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। ভাবনা তার এখন আসল পরিচয়ে এগিয়ে এসেছেন। আইপিএস অফিসার ভাবনা রাঠোর। সে শেষবারের মতো ঘরের দিকে তাকালো। এটা কেবল একজন পুলিশ ইন্সপেক্টর গ্রেফতার নয়, এটি সেই ব্যবস্থার পরাজয় যা বছরের পর বছর ধরে নারীদের আর্তনাদ দমন করে আসছে। এখন ভয় নাই, সত্য প্রতিটি ঘরে প্রতিধ্বনিত হবে। জেলে একটা হট্টগোল শুরু হয়ে গেল। সিবিসি রেকর্ড, নিখোঁজ মহিলাদের ফাইল, জাল রেজিস্টার এবং মাদকদ্রব্য উদ্ধার হতে শুরু করে। একটা সম্পূর্ণ ষড়যন্ত্র উন্মোচিত হয় এবং তারপর সেই জিনিসটি পাওয়া গেল যা সবকিছু বদলে দিয়েছিল। একটি গোপন ডায়েরিতে স্পষ্টভাবে লেখা ছিল, মাস্টারের নির্দেশে রুবিনাকে স্থানান্তরিত করা হয়েছে। ভাবনা নামে একজন নতুন মহিলার ডিআইপি সেলে আছেন। মাস্টার ওটাও ভেঙে ফেলতে বলেছেন। অন্যান্য মহিলাদের মতো ভাবনার চোখও কঠোর হয়ে উঠল। এখন তিনি কেবল একজন পুলিশ অফিসার ছিলেন না, তিনি ছিলেন প্রতিটি নারীর কণ্ঠস্বর যাদের এখন পর্যন্ত শ্বাসরোধ করা হয়েছিল। পরের দিনই মহিলা কমিশন এবং বিশেষ অপরাধ শাখার সাথে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। সেখান থেকে একটা নাম উঠে আসে, রাঘব ত্রিপাঠী, 3 বারের বিধায়ক, একজন সম্মানিত নেতা। তিনি আসল মূল পরিকল্পনাকারী, সেই একই ব্যক্তি যিনি রঞ্জিতের মতো অফিসারদের আশ্রয় দেন এবং পর্দার আড়াল থেকে পুরো ব্যবস্থা পরিচালনা করেন। ভাবনা এখন বুঝতে পারলো যে রঞ্জিত পড়ে গেছে, কিন্তু আসল শিকারী এখনো বেঁচে আছে এবং তার লড়াই এখনো আরো বড় হতে চলেছে। ভাবনা রাঠোর এখন এত প্রমাণ সংগ্রহ করেছেন যে তিনি চাইলে পরের মুহূর্তে মামলাটি প্রকাশ করতে পারতেন। কিন্তু এই বিষয়টি খুবই স্পর্শকাতর ছিল, কারণ এর সাথে জড়িত ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না, বরং শাসক দলের জনপ্রতিনিধি বিধায়ক রাঘব ত্রিপাঠী ছিলেন। তার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া কেবল রাজনৈতিক অস্থিরতায় তৈরি করতে পারে না, বরং তদন্ত আইনি জটিলতাও আটকে যেতে পারে। তাই ভাবনা পরবর্তী পরিকল্পনা করলেন এবং এবার তিনি একা ছিলেন না, বরং পুরো রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স তার সাথে ছিল। তারপর হঠাৎ ভাবনার ফোন আসে। অন্য প্রান্ত থেকে ভেসে আসা এক কাঁপা কাঁপা মহিলার কণ্ঠস্বর, ম্যাডাম, আমার নাম শবনম, আমিও একই চক্রের শিকার। আমি জানি মাস্টার অর্থাৎ রাঘব ত্রিপাঠীর অবস্থান কোথায়, কিন্তু আমার জীবন ঝুঁকিতে। দয়া করে আমাকে সাহায্য করুন। ভাবনা কোনো বিলম্ব না করেই সেই আহ্বানকে গুরুত্বের সাথে নিল। পরের দিন সকালে সে ছদ্মবেশে ধারণ করে এবং কোনো সরকারি যানবাহন ছাড়াই একা শবনমের সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। শবনম তাকে একটি নির্জন এলাকার একটি পুরনো খামার বাড়িতে নিয়ে যায়। বাইরে থেকে জায়গাটা স্বাভাবিক দেখায়, কিন্তু ভিতরে পা রাখার সাথে সাথে ভাবনা বুঝতে পারে যে এটা কোনো খামার বাড়ি নয়, বরং অত্যাচারের দুর্গ। সর্বত্র ক্যামেরা, সশস্ত্র প্রহরী এবং গোপন দরজা, সবকিছু ইঙ্গিত দিচ্ছিল যে এখানে কোনো গুরুতর অপরাধ সংঘটিত হচ্ছে। এই রাঘব ত্রিপাঠী প্রায়শই তার বিশেষ পার্টির আয়োজন করতেন, যেখানে মহিলা বন্দী এবং নিষ্পাপ মেয়েদের নিলামে তোলা হতো। অন্যদিকে রাঘবেরও এখন সন্দেহ হয়েছিল যে কেউ তাকে অনুসরণ করছে। ভাবনার নাম শুনে সে রেগে গেল। সে তার দোসরদের স্পষ্টভাবে বলে দিল যে তাকে জীবিত রাখা যাবে না। সে একজন আইপিএস, সে স্তরগুলো উন্মোচন করবে, মুছে ফেলো। ভাবনা এখন এমন এক মিশনে ঝাঁপিয়ে পড়েছিল যেখানে তার পোশাক, তার জীবন এবং তার সংকল্প সবকিছু ঝুঁকির মধ্যে ছিল। কিন্তু এবার তার চোখে কোনো ভয় ছিল না, বরং বিপ্লবের ফুলিঙ্গ ছিল। সে ঠিক করেছিল যে আর কেউ গৌরী, শবনম বা রুবিনা হবে না। এসটিএফ এর বৈঠকের সময় একজন এক্সপ্রেস ডেলিভারি ব্যক্তি একটি সন্দেহজনক পার্সেল নিয়ে আসে। ভাবনা তাকে খুলে দেয়। ভিতরে একটি পোড়া শাড়ি এবং একটি হুমকিমূলক চিঠি রয়েছে। তুমি আমাদের ঘাঁটিতে আগুন লাগিয়েছো, সেই একই আগুন তোমাকে এবং তোমার মিশনকে ছাইয়ে পরিণত করবে। এখন তুমি শুধু একজন আইপিএস নও, তুমি আমাদের শত্রু। তোমার নম্বর এসেছে। ভাবনা চিঠিটা পড়ে, তারপর খুব শান্তভাবে টেবিলের উপর রাখলো। তার মুখে কোনো ভয় ছিল না, এটা ছিল শুধুই দৃঢ় সংকল্প। সে রাতেই তিনি খবর পান যে ফার্ম হাউসে একটি বিশেষ পার্টির আয়োজন করা হয়েছে। বিদেশি অতিথিদের সামনে প্রদর্শনের জন্য 5 জন মেয়েকে কারাগার থেকে আনা হচ্ছে। ভাবনা জানতো যে এটাই সুযোগ। তিনি অপারেশন ব্ল্যাক নাইট ঘোষণা করেন। সে তার দলের সাথে রাত 9টায় চলে গেল, কিন্তু পথে একটি সেতুর উপর একটি ট্রাক তাদের গাড়ির সাথে সংঘর্ষ করে। ঘটনাস্থলে চালক সতীশের মৃত্যু হয় এবং ভাবনা গুরুতর আহত হয়। এটা কোনো দুর্ঘটনা ছিল না, বরং একটি ষড়যন্ত্র ছিল। জিজ্ঞাসাবাদের সময় ট্রাক চালক বলেছিলেন যে তিনি যে কোনো মূল্যে আইপিএস ম্যাডামকে থামানোর নির্দেশ পেয়েছেন। ভাবনার জ্ঞান ফিরে আসার পর সে বলল, আমার সহকর্মীদের ডাকো, অপারেশন চলবে। মুখমণ্ডল ব্যান্ডেজ দিয়ে ঢাকা, ব্যথার রেখা, কিন্তু চোখের দৃঢ় সংকল্প নিয়ে তিনি আবার অপারেশন যোগ দিলেন। এসটিএফ চারদিকে খামার বাড়িটি ঘিরে ফেলে।
রাত 12টায় গোপন সংকেত পাওয়ার সাথে সাথে দরজা ভেঙে ফেলা হয়। সেখানে গুলি, চিৎকার এবং বিশৃঙ্খলা ছিল। রাঘব ত্রিপাঠী পিছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তাকে গ্রেফতার করা হয়। 5 জন মেয়েকে উদ্ধার করা হয়েছিল, যাদের মধ্যে একজন রুবিনা ছিল, যাকে আগে মৃত ঘোষণা করা হয়েছিল। রাঘবের গ্রেফতারের পর আদালতে একটি শুনানি হয়। বাইরে বিশাল জনতা আইপিএস ভাবনা রাঠোর জিন্দাবাদ এবং ধর্ষকদের ফাঁসি দাও এর মতো স্লোগান দিচ্ছিল। ভাবনা আদালতে বলেন, মাননীয় আদালত, আমরা রাঘব ত্রিপাঠীর মতো অপরাধী বানিয়েছি। এটাই ছিল আমাদের সবচেয়ে বড় ভুল। তারা কারাগারগুলোকে শোষণের ঘরে পরিণত করেছিল। আমি আপনাকে অনুরোধ করছি, তাকে কেবল আইনের মাধ্যমে নয়, মানবিকতার মাধ্যমে শাস্তি দিন। প্রমাণ, সাক্ষী এবং ভিডিও ফুটেজের ভিত্তিতে আদালত রাঘব ত্রিপাঠীকে ধর্ষণ, মানব পাচার, খুনের ষড়যন্ত্র এবং দুর্নীতির অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভাবনাকে শৌর্য পদক প্রদান করে, কিন্তু তিনি কোনো মঞ্চে যাননি। সে সোজা পুনর্বাসন কেন্দ্রে গেল, যেখানে রুবিনা, শবনম এবং অন্যান্য মেয়েরা ছিল। ভাবনাকে দেখা মাত্রই তারা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। ম্যাডাম, তুমি আমাদের মানুষের মতো অনুভব করিয়েছ। ভাবনার চোখ অশ্রুতে ভরে উঠল। এখন তুমি শুধু বাকি জীবন নয়, বরং একটি নতুন জীবন যাপন করবে। কয়েক মাস পর তিনি জাতীয় মহিলা সুরক্ষা কমিশনের চেয়ারপারসন হওয়ার প্রস্তাব পান, কিন্তু সে প্রত্যাখ্যান করলো। তার উত্তর ছিল, আমার ক্ষেত্র হলো যেখানে নিপীড়ন আছে এবং যেখানে ন্যায় বিচারের প্রয়োজন। একজন প্রতিবেদক তাকে শেষ প্রশ্নটি করেছিলেন, ম্যাডাম, আপনি কি এত শক্তিশালী শত্রুদের ভয় পান না? ভাবনা হাসলো। যখন একজন মহিলা বিধবা হওয়ার পর জেলে যেতে পারেন, তখন যে কোনো মহিলাই ব্যবস্থা পরিবর্তন করতে পারেন। আপনার সেই হাসির সাথে সাথে ন্যায় বিচারে এক নতুন সকাল শুরু হলো। বন্ধুরা, যদি আজকের তথ্যভিত্তিক গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান।